আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব। আমি অহনা তাসনিম খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আড্ডার আয়োজনে। লেডিস ক্লাব মূলত নারীদের আড্ডা দেওয়ার একটা জায়গা এবং সেখানেই প্রতিনিয়ত আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে নানানভাবে আড্ডা দিয়ে থাকি এবং শুধুমাত্র নারী বন্ধুরাই এখানে যুক্ত হন। অনেকেই আমাদেরকে টেলিভিশনে দেখতে পান, ফেসবুকে, ইউটিউব এবং নানান মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকেন, কিন্তু নারী বন্ধুদের একটা বিশেষ সুযোগও থাকে সেখানে জুমের মাধ্যমে আমাদের সাথে লেডিস ক্লাবে এসে আড্ডা দেবার। এবং আজকে একটা খুব ভালো বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে একটু পরে কথা হবে, কিন্তু তার আগে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। আজকে শুরুতেই স্টুডিওতে আমার সাথে আড্ডা দিতে কারা কারা এসেছেন। আমাদের ভীষণ তিনজন মিষ্টি বন্ধু আছে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। শুরুতেই আছেন আমাদের সাথে ডক্টর শাইলা সালাউদ্দিন, তিনি সহযোগী অধ্যাপক ইই বিভাগ অর্থাৎ ট্রিপল ই বিভাগ, আচ্ছা, এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছেন তিনি। এবং তার পাশে আছেন নুসাইবা জাহান, তিনিও একজন প্রভাষক, তিনি আইন বিভাগে আছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। এবং তার পাশে আছেন রাফিয়া মোবাশ্শারা, তিনি ঊর্ধ্বতন সহকারী পরিচালক ডিজাইন ও কনস্ট্রাকশন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ঠিক আছে, তিনজনই নর্দার্ন থেকে আপনারা একসাথে এসেছেন এবং তিনজনকেই স্বাগতম। শুরুতেই শায়লাপুর কাছে আসি, তার কাছে এসে জানতে চাই লেডিস ক্লাবে আসার অনুভূতি কেমন? খুব ভালো লাগছে, আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, ভালো লাগছে এখানে। অনেক অনেক ধন্যবাদ। নুসাইবা আপুর কাছে এসে জানতে চাই যে লেডিস ক্লাবের এই যে ব্যাপারটা, যেখানে আমরা নারীরা মিলে আড্ডা দিই, সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে মনে হয় খুবই চমৎকার একটা ব্যাপার। আর আসলে অন্য টেলিভিশনে এই ধরনের আড্ডা হয় কিনা যদিও আমার সেটা জানা নেই, কিন্তু আমি যখনই নেক্সাস টেলিভিশন সম্পর্কে জানলাম, সো আমি সার্চ করা শুরু করলাম, তো দেখলাম যে আপনাদের বেশ কয়েকজন মেম্বার নিয়ে একটা গ্রুপও আছে লেডিস ক্লাব নামে। তো আমি ওখানে আর কি স্ক্রল করা শুরু করলাম ফেসবুকে, তো দেখলাম যে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, সেখানে অলমোস্ট 33,000-এরও বেশি মেম্বার একসাথে যুক্ত আছেন। সম্ভবত এই অনুষ্ঠানটা প্রতিদিনই সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত হয়। জি জি। এবং ওখানে দেখলাম যে অনেকেই উদ্যোক্তাও আছেন, ওখানে তারা কি নিয়ে কাজ করছেন এই বিষয়গুলো সম্পর্কেও পোস্ট দিচ্ছেন। সো সব কিছু মিলিয়ে নিজে যখন এখানে আসতে পেরেছি খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা আড্ডায় আজকে। এবং আমার কাছে লেডিস ক্লাবের এই বিষয়টা, যেখানে আপনি উদ্যোক্তাদেরকে দেখেছেন, সেখানে অনেক রকম পায়োনিয়ার আছেন, অনেকে গৃহিণী আছেন এবং নানান পেশায় আছেন, এমন অনেক নারীরা আছেন। যেমন আজকেও আপনারা এক একজন এক এক বিষয়ে আছেন, তারপরেও কিন্তু লেডিস ক্লাবে সবাই আমরা একসাথে আছি। রাফিয়া আপুর কাছে এসে জানতে চাই কেমন লাগছে? অনুভূতিটা একটু অন্যরকম। আমার প্রফেশনের সাথে এই ধরনের প্রোগ্রাম নর্মালি আসা হয় না, বা এই ধরনের আমাকে যখন আপনারা সুযোগটা দিলেন, আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এখানে এসে হয়তো বা আপনাদের সাথে আড্ডা দিয়ে অনেক অনেক কিছু শেয়ার করতে পারবো। আর আমি আপনাদের যখনই জানলাম যে নেক্সাসে আসবো, তখনই স্ক্রল করে দেখছিলাম লেডিস ক্লাব প্রোগ্রামটাতে কি হয়, কি কথাবার্তা হয়, অনেক কিছু নিয়ে খুব জমজমাট আড্ডা দেওয়া যায়। আর সেখানে আমি থাকতে পারবো, এটার জন্য আমি খুবই। অনেক আগে নারীদেরকে নিয়ে একটা অদ্ভুত ধারণা ছিল, সেটা যদিও এখন হয়তো ধারণাটা বদলে গেছে বা আমরা মানুষকে প্রমাণ করতে পেরেছি। সেটা হলো যেখানেই নারীরা একত্রিত হয় সেখানে শুধুমাত্র আমাদের কাপড় গয়নাগাটি নিয়ে আলাপ হয়। আমরা নারীরা যে আসলে কত রকম বিষয়ে সারাক্ষণ আড্ডা দিতে পারি সেটা জানবারই একটা ভালো মাধ্যম, সেটা হলো লেডিস ক্লাব। লেডিস ক্লাবে এমন কোনো বিষয় নেই, সেটা হতেই পারে সেটা আমাদের কাপড় গয়নাগাটি এবং সাথে দেশের নানান রকম ঘটনা এবং আরও যা যা হচ্ছে পৃথিবীতে সব কিছু নিয়ে আমরা কথা বলতে পারি। এবং নারীরা যে স্বতঃস্ফূর্তভাবে সব বিষয় নিয়ে ধারণা রাখেন, সেটা একটা দেখানোর মতো ব্যাপার। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা প্রতিনিয়ত জুমে আমাদের সাথে যুক্ত হন এবং তারাও আমাদেরকে নানানভাবে নিজের মতামত, নিজের ভাবনা সেগুলো আমাদের সাথে ভাগাভাগি করে লেডিস ক্লাবকে জমজমাট রাখেন। তারা চলে আসতে পারেন দ্রুততার সাথে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। এবং এখন সময় হয়ে গেছে আজকে কি বিষয়ে আড্ডা দেব সেই বিষয়টা বলে দেওয়ার। সেটা হলো শিক্ষা মাধ্যম নিয়ে আমরা বরাবরই বেশ চিন্তিত থাকি। কেমন শিক্ষা আমার সন্তান পাচ্ছে বা আমি যেই শিক্ষাটা পাচ্ছি সেটা আমার সামনের জীবনে গিয়ে
কাজে লাগবে কিনা। শিক্ষার ভিত্তি যদি শক্ত না হয় সেক্ষেত্রে দেখা যায় বাকি পুরো জীবনটাই অন্যরকম হয়ে যেতে পারে। শিক্ষা মাধ্যম কেমন হওয়া উচিত বা শিক্ষা আসলে পুঁথিগত হওয়া যায় কিনা, এবং পুঁথিগত যদি শিক্ষা না হয় সেক্ষেত্রে কি ধরনের বাইরের জায়গা থেকে আমরা শিক্ষা কিভাবে লাভ করতে পারি, শিক্ষার আসলে কি কি রকম মাধ্যম আছে, সব কিছু নিয়ে আজকে কথা বলতে পারি আমরা। শুরুতেই ডক্টর শায়লা সালাউদ্দিন আপুর কাছে এসে জানতে চাই, শিক্ষকতার সাথে আপনি যুক্ত আছেন, এখন সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত আছেন, এই বিষয়টা আগ্রহ কোথা থেকে শুরু হলো? ছোটবেলা থেকেই মানে আমার ভিতরে শিক্ষকতায় যাবো এরকম একটা ইচ্ছা ছিল। তারপরে আসলে এক সময় যখন মাস্টার্স কমপ্লিট করলাম, এমএসসি, আমি আসলে ট্রিপলি বিভাগের শিক্ষক হলেও আমি কেমিস্ট্রি টিচার। আমি আচ্ছা, ট্রিপলি বিভাগে আমি কেমিস্ট্রি পড়াই। তো এটা শেষ করে আমি প্রথমে আসলে কলেজ জয়েন করি, একটা কলেজে। ওখান থেকে আমি পরে ইউনিভার্সিটিতে আসি। বাহ। এবং আমার কাছে কেমিস্ট্রি আসলে খুব মজার লাগে। আমি নিজেও আসলে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম সারা জীবন, বড় হয়ে আমি এখন ইংলিশ পড়েছি, সাহিত্য পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি এটা আসলে জীবনের একটা বিষয়। কেমিস্ট্রি যেন সবখানে আছে। এই যে আপনি আমি কথা বলছি, এর ভেতরেও কিছু না কিছু কেমিস্ট্রি তো অবশ্যই আছে। আর সেগুলো নিয়ে কথাবার্তা হবে। নুসাইবা আপুর কাছে এসে জানতে চাই যে আইন, এই বিষয়টা আগ্রহ কি আগে থেকেই ছিল নাকি শিক্ষকতার প্রতি আগ্রহ ছিল, কিভাবে শুরু? আচ্ছা, আমার স্টোরিটা একটু ডিফারেন্ট। আমারও আপনার মতো হচ্ছে সবই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রী। সো এসএসসিতেও সায়েন্স, এইচএসসিতেও সায়েন্স। তো কেমিস্ট্রি বলছিলেন, কেমিস্ট্রির কথা আমার এখনও মনে পড়ে যে কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুটো আমার কাছে এত কঠিন লাগতো, বিশেষ করে যখন এইচএসসি পর্যায়ে। ওখানে জৈব যৌগ নামক একটা চ্যাপ্টার ছিল সেকেন্ড পেপারে। আমার মনে আছে আমি এখনো এরকম হয়েছে যে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমি স্বপ্ন দেখেছি যে এমসিকিউ 40টা আসে, আমি একটাও পাচ্ছি না। সো কেমিস্ট্রি হচ্ছে আমার কাছে নিতান্ত ভয়ের জায়গা, কিন্তু পড়তে খারাপ লাগতো না, যখন পড়তাম তখন ভালো লাগতো। কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রির সাথে আসলে আমি বাস্তবতার কোনো মিল পেতাম না। না না, আপনাকে বাস্তবতা এটার সাথে যোগাযোগ করে নিতে হবে। আপনি কার্বনকে ভাববেন যে কার্বন ভীষণ দুষ্টু, এমন কেউ নাই যার সাথে ওর সম্পর্ক হয় না, ও সবার কাছে গিয়ে 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 গল্প করে। এভাবে যদি জীবনের সাথে আপনি মিলিয়ে নিতে চান, কোনো একজন অহংকারী পদার্থ আছে, আমাদের টেবিলটা ওভাবেই মনে রাখতে হবে, ওভাবে রিলেট করতে পারলে পড়া যায়, তাই দেখা গিয়েছে আসলে ওই রিলেট করতে গেলে আবার কিভাবে রিলেট করেছিলাম এটাও মনে থাকতো। সো মানে আমার হচ্ছে যে বিষয়টা যে কোনো কিছু মেমোরাইজ করে বা মনে রাখবো, এই বিষয়টা আমি পারতাম না। তো যাই হোক, স্কুল কলেজ দুটোই ভালো, রেজাল্টও ভালো। তো সবার মতো যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম, তো আমি কি করলাম যে ঠিক আছে, আমাদের আসলে এইমটা কি থাকে, হয় বুয়েটে অথবা মেডিকেলে, সহজ কথা ইঞ্জিনিয়ারিং অথবা ডক্টর। হ্যাঁ, সো আমিও ওই প্রিপারেশনই নিয়েছিলাম। তো যাই হোক, মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, হলো তো না। তো পরে চিন্তা করলাম কি করব তাহলে এখন। তো একদিন হচ্ছে আম্মু টিভি দেখছিল, তো টিভিতে দেখলো যে একটা ইউনিভার্সিটির আপনার বিজ্ঞাপন টাইপের দিচ্ছে, তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিউপি। তো আমি হচ্ছে 2018-তে আর কি ক্লাসটা শুরু করি। 2016-17 পর্যন্ত বিউপিকে তেমন চিনতো না। এখন যেমন সবাই এক নামে চিনে, আমি জানি না, অ্যাটলিস্ট আমি বা আমার ফ্যামিলির কেউ, তো আমরা ভাবে নামও জানতাম না। তো আম্মু দেখলো যে একটু আনকমন ফিল্ড ছিল, এখন যেরকম চেনা জানা হয়ে গেছে। আমার মনে হয় বিউপি এখন আসলে কার্যক্রম তাদের অনেক বাড়িয়ে দিয়েছে এবং তাদের শিক্ষা মাধ্যমে অনেক পরিবর্তন হয়েছে। তখন আসলে ডিপার্টমেন্ট পাশাপাশি সেখানে এমআইএসটি ছিল, এমআইএসটি এটার থেকে বেশি পপুলার ছিল। তো আম্মু অ্যাড দেখলো, তো বললো যে আচ্ছা এখানে তো ল আছে, তুই এখানে পরীক্ষা দে। তো আমি ফর্ম ফিল আপ করেছি, যেদিন হচ্ছে একদমই লাস্ট ডেট, হয়তো সন্ধ্যা 7টায় লাস্ট ডেট। আমি মানে সময়টা হচ্ছে সন্ধ্যা 7টা, আমি 6:30টায় গিয়ে ফর্মটাও ফিল আপ করলাম। তো যাই হোক, ওখানে এখন আবার চয়েস দিতে হয় যে আপনি কোনটায় যাবেন। তো আমাদের যেই FSSS আপনার যে অনুষদ, ওখানে 3টা সাবজেক্টই ছিল। একটা ছিল জার্নালিজম, একটা ছিল হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আর আরেকটা হচ্ছে আপনার ল। তো আব্বু যেহেতু লয়ার, তাই বললাম আচ্ছা ল তো অ্যাটলিস্ট শুনে আসছি, জার্নালিজম আগেও জানি না, আইআর এগুলো কি সাবজেক্ট, আচ্ছা ঠিক আছে দিই ল। তো যাই হোক, কপাল ভালো না খারাপ জানি না, চান্স হলো। তো পরবর্তীতে হচ্ছে ল পড়াই শুরু করলাম। এখন কি আর করব, চান্স তো হয়নি মেডিকেল, তো এখন যা পেয়েছি ওটাতেই তো যেতে হবে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো ল পড়া শুরু করলাম। ল আসলে আস্তে আস্তে ভালো লাগলো এবং বাস্তবতার সাথে অনেক মিল পেলাম। বাহ, ভালোই তো, এখানে তো এতদিন যা জানতাম না অনেক কিছু জানছি।
তো সব মিলিয়ে আর কি ল পড়ে ওঠায়, তবে বাহ, কখনো বাহ, ইচ্ছা ছিল চমৎকার। না। এবং আমার কাছে মনে হয় যারা লয়ার হন বা অ্যাডভোকেট হন পরবর্তী সময়, তাদেরকে আসলে মানুষ একটু সাবধানে থাকেন যে না না সে অনেক কিছু জানে, তার সাথে বেশি ঝামেলা করা যাবে না। আমরা রাফি আপুর কাছে এসে জানতে চাই, আপনি এখন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে আছেন, সেখানে ঊর্ধ্বতন সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। এই ডিজাইনের বিষয় বা কনস্ট্রাকশনের বিষয়ে আগ্রহটা আসলো কোথা থেকে, এবং আপনার পড়াশোনার মাধ্যমটা কি আর্কিটেকচার ছিল কিনা? আমার পড়াশোনার মাধ্যমটা আর্কিটেকচার ছিল, এবং আমি ইন্টেরিয়র আর্কিটেকচারের উপরেও মালয়েশিয়া থেকে কোর্স করে এসেছি। জি জি। তো আমার দেখা যায় যে আমি যখন আমার ইন্টারমিডিয়েটের পরে আমি হোটেল শেরাটনে রিহ্যাবের একটা ফেয়ার হচ্ছিল। আচ্ছা। তো ওখানে রিহ্যাব ফেয়ারে একটা স্টল ডিজাইন করার সময় একজন আর্কিটেক্ট রাহেলা আপু, ওনার সাথে আমার পরিচয় হয়। ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি আমার ট্র্যাক চেঞ্জ করি, আমার এতদিনে মেডিকেলে পড়ার শখ টক সব কিছু বিসর্জন দিয়ে আমি আর্কিটেকচার নিয়ে পড়বো। আলহামদুলিল্লাহ চান্স পেয়ে যাই, তারপরে পড়ালেখা করতে থাকি। এবং এরপরে আমি বলবো যে আমার চাকরি জীবনে আপুর অবদান, আপুর কাছে আমি ইন্টার্নি করেছি, তারপরে আপুর কাছে আমার হাতে খড়ি। এরপর থেকে এখন পর্যন্ত সব সময় কাজ করছি, বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, করতে করতে এখন আমি প্রাসাদ গ্রুপে আছি। মানে নর্দার্ন ইউনিভার্সিটি এবং প্রাসাদ গ্রুপ হচ্ছে মানে গ্রুপ অফ কোম্পানিজ। আচ্ছা। তো আমি এখানে নর্দার্নের ডেডিকেটেড আর্কিটেক্ট হিসেবে আছি। আমার এই কনস্ট্রাকশনে অনেকে বলে যে আমার সাথে এই ইট সিমেন্ট বালু সিমেন্ট যায় না, তারপরেও আমার ভালো লাগে কাজ করতে। ইট বালু সিমেন্ট এই তিনটা জিনিসের ভেতরেই একটা খুব শক্ত ব্যাপার আছে, যেমন হলো মানে রুক্ষ ব্যাপার আছে, এরা আসলে ভিত্তি প্রস্তর স্থাপন করে, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে মানুষ হয়তো একটু সফট হার্টেড বা একটু সফট মনে করে, সেই ক্ষেত্রে হয়তো মনে করে যে যায় না। কিন্তু আমি একটা জিনিস সবসময় মানি যে বাইরে থেকে যারা আসলে দেখাচ্ছেন যে আমি আসলে আমার ভেতরে একটা সফটনেস আছে, তারা ভেতর ভীষণ সহিষ্ণু হন এবং তাদের শক্তি আসলে অন্য অনেকজনের থেকে বেশি। তো যায়, আসলে যায়, কোনো অসুবিধা নেই। আমরা এখন যে আজকের বিষয়টা কেমন শিক্ষা চাই সেই বিষয়ে যদি একটু কথা বলি, তাহলে শুরুতেই একটা বিষয় আসে যে আমাদের শিক্ষা মাধ্যম যদি পেছনে ফিরে যায়, শিক্ষা মাধ্যম কেমন ছিল এবং সেখানে আসলে আমার যদি কোনো অসুবিধা হতো বা যেটা সুবিধা হতো সেই বিষয়টা কেমন ছিল। ডক্টর শায়লা আপুর কাছে এসে জানতে চাই যে আপু, যখন আপনি তো নিজে একজন সহযোগী অধ্যাপক, এখন শিক্ষা মাধ্যমে প্রচুর পরিবর্তন এসেছে যুগের পরিবর্তনের সাথে সাথে, কিন্তু আপনার সময়টা কেমন ছিল এবং শিক্ষা ব্যবস্থা তখন কেমন এখন কেমন, এই পরিবর্তনটা কিভাবে দেখেন? তখন তো আমরা আসলে আমাদের সময় আমি মনে করি যে আমাদের সময় ছিল টিচার যা বললেন ওইটাই বেদবাক্য, স্যার বলেছেন এইটাই, মানে স্যারের সাথে আর্গুমেন্ট করার আমাদের হয়তো ওই সাহসটা ছিল না, বা আমাদের সময় এভাবেই চলতো শিক্ষা ব্যবস্থা। এখন স্টুডেন্টরা অনেক মানে বেশি জানে বা ওদের জানার স্কোপগুলি অনেক বেশি, তবে বেসটা আমার কাছে মনে হয় যে এখন একটু দুর্বল। আমরা তো একটু মানে হায়ার লেভেলে পড়াচ্ছি, তাতে আমাদের কাছে মনে হয় যে ওদের বেসটা একটু দুর্বল। তাহলে আপনি হলো এই যে ছোটবেলায় আমার মনে হয় যে এখন শিক্ষা ব্যবস্থা অতটা কঠোর নেই, এবং অবশ্যই কঠোর নেই, আমরাও স্টুডেন্টদের সাথে অনেকটা ফ্রেন্ডলি, যেটা আমাদের স্যারেরা ছিলেন না, ইউনিভার্সিটি লেভেলেও ছিলেন না ওনারা। তো সেই ক্ষেত্রে যখন কঠোর শিক্ষা ব্যবস্থা ছিল সেই সময় আমাদের শিক্ষাটা একটু বেশি ভালো করে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এরকমটা আপনি মনে করেন? এই বিষয়ে বাকিদের মতামত জানবো এবং আপনারা কি মনে করেন সেটাও আপনারা আমাকে অবশ্যই জানাবেন। তবে একটা বিরতির পর নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কেমন শিক্ষা ব্যবস্থা ভালো এবং আমরা শিক্ষা আসলে কিভাবে পেতে চাই, যুগে যুগে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা কি গ্রহণযোগ্য, নাকি মাঝে মাঝে কিছু পুরনো যে সিস্টেম ছিল সেগুলোও আমরা ফিরে পেতে চাই, এরকম নানান বিষয় নিয়ে কথা হতেই পারে। আজকে নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়টা হলো কেমন শিক্ষা চাই, এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে তিনজন বন্ধু আছেন অবশ্যই, কিন্তু সাথে আপনারা চলে আসতে হবে। আপনারা স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের সাথে আড্ডা দেবেন এবং শিক্ষা ব্যবস্থা
শিক্ষা মাধ্যম এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং জীবন থেকে নেওয়া জীবনমুখী শিক্ষা আছে, সেই বিষয়টার কি পরিমাণ প্রয়োজন আছে সেই বিষয়গুলো নিয়েও কথা হবে আজকে। আমরা ডক্টর শায়লা আপুর কাছ থেকে একটা মাধ্যম নিয়ে শুনছিলাম, যেমন এখন আপনি বলছিলেন যে ভিত্তিপ্রস্তর আসলে একটুখানি নড়বড়ে হয়ে গেছে যখন শিক্ষকরা আসলে নিজের মতো করে পড়াতে পারছেন না, তাদের কাছে একটা নির্দেশিকা দেওয়া আছে স্টুডেন্টের সাথে এভাবেই কমিউনিকেট করতে হবে। আগে সেটা ছিল না, প্রত্যেকটা শিক্ষকের আলাদা আলাদা পড়ানোর স্টাইল ছিল, প্রত্যেকটা শিক্ষককে আলাদা করে মনে থাকতো যে ওই স্যার আসলে আজকে এই কথাটা বারবার বলবেন। এরকম ছোটবেলার অনেক রকম স্মৃতি ছিল। একজন খুব রাগী ছিল, তারপরে তার একটা ডায়লগ আমাদের মনে রয়েই যায়, তাই না, যে ওই স্যার ম্যাথের টিচার এসে সবাইকে পিটাবেন কিন্তু ওনাকেও আবার সবাই আদর করেন বা ওনাকেও সবাই শ্রদ্ধা করেন, এই বিষয়টা ছিল। তা আপনার ক্ষেত্রে এরকম শিক্ষা ছিল কিনা সেটা একটু জানতে চাই। আমাদের ছিল, তবে আমাদের ম্যাথের টিচার না, আমাদের হুজুরকে আমরা খুব ভয় পেতাম স্কুলে, যে উনি আসলে আমাদেরকে বেতের বাড়ি খেতেই হবে, এরকম একটা ইয়ে ছিল। তারপরেও আমরা ওনাকে খুব শ্রদ্ধা করতাম। ম্যাথের টিচার তো অবশ্যই যিনি মানে পড়িয়েছেন, আমি যদি আমার বাবার চাকরির সুবাদে কয়েকটা স্কুলে পড়েছি, তো সব জায়গায় ভালো টিচার পেয়েছি, ওনাদের কাছে শিখেছি। হ্যাঁ, এবং হুজুরকে তো আমরা সবাই আসলে ভয় পেতাম। আরবি যিনি শেখায় তিনি বেতের বাড়ি একটা দেবেন, এটা একদম নিশ্চিত, এই বিষয়টা ছিলই। তো আরবি আবার কঠিনও লাগতো ছেলে মেয়েদের জন্য। তো তারপরও দেখা যেত যে হুজুরের জন্য আলাদা রকম শ্রদ্ধা, এবং যেই শিক্ষক আসলে মারেন বেশি সেই শিক্ষক নাকি আদরও করেন বেশি, এরকমও ঘটনা ছিল। নুসাইবা আপুর ছেলেবেলা একটু চলে যায় এবং তখনকার শিক্ষা ব্যবস্থা এখনকার শিক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে একটু শুনে। আসলে আমার ছেলেবেলায় স্কুল কলেজের মার খাওয়া বা এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ আসলে ঢাকার স্কুল কলেজে আমার ভিকারুননিসা ছিল স্কুল, হলিক্রস ছিল কলেজ, সো ওখানে নিয়ম শৃঙ্খলার প্রতি ওনারা বেশি মনোযোগ ছিল, বা এই ধরনের আসলে এক্সপিরিয়েন্স হয়নি। আর হুজুর পড়াতে আসতো বাসায়, ওটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আজকের টপিকে যদি বলতে হয় যে কেমন শিক্ষা চাই, তাহলে আমি প্রথমেই আমার যেটা মনে হয় সুশিক্ষা, এক শব্দে এটার উত্তরটা হবে যে সুশিক্ষা। তো ছোটবেলায় আমাদের বিষয়টা কেমন ছিল, আমাদের ছিল হচ্ছে আমরা গদবাঁধা কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করতাম, তারপরে সেটাই লিখে আসতাম পরীক্ষার খাতায়, ওখানে ভালো নাম্বার পেলেই সার্থক হিসেবে আমাদের ধরে নেওয়া হতো। যদিও আমার মুখস্থ বিদ্যা ভালো না, সো অঙ্ক আমি আপনার মতো মুখস্থ করতে পারতাম না, কিন্তু আমি আবার বুঝতে পারতাম যে এটা আসতে পারে, ওটা আসতে পারে, ওটাই চলে আসতো, কপাল ভালো ছিল। তো যাই হোক, সো আমার সময়ে এটাই ছিল যে কোচিংয়ের পড়াটা পড়ে গেলাম, স্কুলের পড়াটা মুখস্থ করে গেলাম, পরীক্ষায় লিখলাম, ভালো নাম্বার পেলাম, আমি সার্থক। তো আসলে তখন আমি যেটা ফেস করেছি যে এখানে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ আমি তো প্রশ্ন উত্তর মুখস্থ করে যাচ্ছি, এই প্রশ্নটাও আমি বানাইনি, উত্তরটাও আমি বানাইনি, অন্য কেউ একজন বানিয়ে দিয়েছে, আমি সেটা মুখস্থ করে বলছি। সো এখানে আমার সৃজনশীলতার বিকাশ অথবা চিন্তা ভাবনার বিকাশ, এই সুযোগটা খুবই কম ছিল। তো যার ফলে দেখা গিয়েছে যে আমরা শিক্ষাটাকে খুবই নিরানন্দময় করে তুলেছিলাম সেই সময়, আমাদের শিক্ষকরা আমাদের জন্য। তো এখন যখন আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো সেক্ষেত্রে এখন আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে এখন শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আমরা হঠাৎ করে সুশিক্ষার বিষয়টাকে কেন নিয়ে আসছি? তার মানে আমরা আগে শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে যেই ফলটা লাভের আশা করতাম, নিশ্চয়ই সেটা পাচ্ছিলাম না। এজন্যই আমরা কিন্তু এখন সুশিক্ষার কথাটা নিয়ে বলছি, এবং আমরাও একটু তাহলে শিক্ষা কিছু না কিছু ধরেছে, যার কারণে এই যে এই পরিবর্তনটা দরকার সেটা বুঝতে পেরেছি। অবশ্যই, এবং শিক্ষা আমাদেরকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে তৈরি করছিল, কিন্তু একই সাথে আপনার মানবিক গুণাবলী বা একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে তখন কিন্তু সাহায্য করছিল না। এই জন্যই কিন্তু আমরা এখন কথা বলি যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শুধু শিক্ষা না, সুশিক্ষাটাই হবে জাতির মেরুদণ্ড, যাতে সেখানে নৈতিক এবং পুঁথিগত বিদ্যা দুটোরই সংমিশ্রণ থাকে। বাহ, চমৎকার বলেছেন আপনি। রাফি আপুর কাছে বেশি জানতে চাই, যেমন পুঁথিগত বিদ্যা কি আগে বেশি ছিল, শুধুমাত্র বই থেকে পড়ে নেয়ার ব্যাপারটা, এবং যেমন দেখা যেত যে আমরাও আসলে পরীক্ষায় পাশের উপর খুব মনোযোগ দিচ্ছি, কত নম্বর পাচ্ছি, সেরকম একটা বিষয় ছিল। আপনিও তেমনটা পেয়েছেন কিনা? আমি আসলে গ্রেডিং পদ্ধতির আগের লাস্ট ব্যাচ, আমাদের সময়টা আমি বলবো গোল্ডেন টাইম ছিল। এখন যে গ্রেডিংয়ে আসার পরে আমাদের সময় আমরা মুখস্থ করেছি, কিন্তু দেখা গেছে যে
হ্যাঁ, নাম্বারও পেয়েছি, স্টার মার্কস, এই ধরনের স্ট্যান্ড করা এগুলো ছিল। কিন্তু এখন যে A+ পেতে হবে সেজন্যই পড়া, সব কিছু বাদ দিয়ে শুধু A+-এর দিকেই ছোটা। A+ ছাড়া এ পেলেও সেটা গ্রহণযোগ্য না, সেটা অনেক খারাপ। এই রকম জিনিসটা আমাদের সময় কিন্তু অতটা ছিল না। কিন্তু এই যে এখন কিন্তু A এবং A+ এর পার্থক্য অনেক কমে গেছে, অনেক একদম কম। ছোট্ট একটু পার্থক্য। তারপরেও এতটুকু এটা পার্থক্য মানে একটা আমরা বিচারের মেনে নিতে ব্যাপার। পারছি না যে এ কেন, আবার A+ পেলে গোল্ডেন A+ না কেন। হ্যাঁ, এই জিনিসটা এত কড়াকড়ি হচ্ছে যে শুধু শিক্ষাটাই দেওয়া হচ্ছে, কেউ আমরা মানে মানে লেখাপড়া ছাড়া যে আরো অনেক কিছু আছে জীবনে। একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে বাবা মা হয়ে আমরা এখন শুধু বলি পড়ো 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 বইটা পড়ো, পড়ো। বইটা পড়ো, পড়ালেখা করো। ও যে ভালো মানুষ হচ্ছে কিনা, ওর নৈতিকতা দেখছে কিনা, ওর মন মানসিকতা অন্যদিকে যাচ্ছে কিনা, এদিকে কিন্তু আমরা খেয়াল করছি না। আমাদের সময় আমরা মুখস্থ করে পড়েছি, পড়ে অ্যান্সার দিয়ে এসেছি, কিন্তু আমাদের একটা সময় ছিল, আমরা একটা খেলার সময় পেতাম বা আমরা অন্য কিছু করার সময় পেতাম। এখনকার বাচ্চাদের কাছে আমি কোনো সময় দেখি না ওদের হাতে। ওরা স্কুল করছে, টিচারের কাছে পড়ছে, কোচিং করছে, দ্যাটস অল ওদের লাইফ। আর এরপরে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে যায়, যে মিউজিক, আর্ট বা এগুলো, এরপরে ওদের আর কোনো সময়ই নাই যে ওরা যে খেলবে। আবার আমাদের সময় পরীক্ষার পরে আমরা একটা সময় পেতাম, মানে রিল্যাক্স মনে হতো তখন। কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি ওই সময়টা ওদেরকে দেখেছি, ওরা কেমন যেন মানে মন মরা হয়ে থাকে, ওরকম আনন্দটা নাই যে পরীক্ষা শেষ, একটা রিল্যাক্স হয়ে গেছে। ওরা এত বেশি লোড নিছে যে পরীক্ষা শেষে ওরা ফ্রি হতে পারে না, আমার কাছে এটা মনে হয়। তো আমাদের পড়া ছিল একটা লিমিটেড, আমার আগের বছর যা পড়ে গেছে আমিও সেটাই পড়ছি, বা আমি 2-3 বছর আগের কোশ্চেন জোগাড় করতাম, সেগুলো থেকে আমরা বুঝতে পারতাম যে এই ধরনের প্রশ্ন আসে। কিন্তু এখনকার বাচ্চাদের এত বেশি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে যে আগে কি আসছে তার সাথে এখনকার কোনো মিল নাই। গত বছর কি ছিল, এবার সেটাই থাকবে নাকি অন্য কিছু হবে সেটাও আমরা জানি না। তো এই জিনিসগুলোর জন্য ওদের উপর আমরা চাপায় দিচ্ছি অনেক কিছু, ওরাও অনেক বেশি লোড নিচ্ছে। তারপরে কি যে দিতে পারতেছে আর কি যে কতটুকু শিখতে পারতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আসলেও তাই। এবং এখন অনেক ছোটবেলা থেকে দেখা যায় যে বাচ্চাদের আসলে 10 রকমের টিচার থাকে, এবং মাও যিনি হাউসওয়াইফ বা ঘরে সময় দিচ্ছেন, বাচ্চার কাছে সময় দিচ্ছেন, তারও দিনটা যাচ্ছে যে সন্তানকে এই টিচারের কাছ থেকে নিয়ে ওই টিচারের কাছে যেতে হবে, এবং সারাক্ষণ ওদের ব্যাগটা বেশ হেভি, সব রকম বই রাখতে হচ্ছে, এবং একদিনে সারাদিন এখান থেকে এখানে যেতে হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই ডক্টর শায়লাপুর কাছ থেকে, যে এই যে বাচ্চারা অনেক বেশি কোচিং করছে, অনেক শিক্ষকের কাছে গিয়ে গিয়ে পড়াশোনা করছে, স্কুলের শিক্ষা ব্যবস্থার আসলে কি শর্টেজ আছে বা কি অসুবিধা আছে যে স্কুল থেকে বেরিয়ে আরও পড়তে হচ্ছে? আমি যদিও এখন মানে স্কুলের সাথে তো আমি যুক্ত না, আমার মেয়েও অনেক বড় হয়ে গেছে, আমি অনেক বছর স্কুলের সাথে যুক্ত না। হ্যাঁ, কিছু তো অবশ্যই ল্যাকিংস আছে যার জন্য বাচ্চারা কোচিং নির্ভর হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখন যে ইউনিভার্সিটি লেভেলে পড়াই, আমি ওখানে বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা ঠিক মানে আমরা ক্লাসে লেকচার দিচ্ছি, ওরা যে আমাদের লেকচারগুলো শুনবে বা লিখবে এই প্রবণতাটা ওদের নাই। ওরা খালি চেষ্টা করে কিভাবে মোবাইলে এটা রেকর্ড করে নিয়ে যাবে, বোর্ডে আমি কিছু লিখছি এটা ছবি তুলে নিয়ে যাবে, মানে খুব বেশি এরা ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে। এবং ওনারা বাসায় গিয়ে এটা বোঝার চেষ্টা করেন, তখন তো আর তারা এটা বোঝেন না, তাই না? যেমন আমিও খেয়াল করেছি যে আমি হয়তো লেকচারটা দেখছি এবং আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ছবিটা তুলি, কিন্তু তার আগে আমি যদি এটা না শুনে, একটা শিক্ষকের কথা পুরোটা না শুনে বাসায় গিয়ে একটা ছবির দিকে তাকাই, আমি আসলে কিছু বুঝি না। তো আমার কাছে মনে হয় ছবি তুললে হয়তো তেমন একটা অসুবিধা নেই, কিন্তু তার আগে শিক্ষক কি বলছেন সেটা তো শুনতেই হবে, কোনো বিকল্প নেই। আমরা যখন পড়াচ্ছি, আমরা যে কথাগুলো বলছি সবকিছু বইয়ের মধ্যে থাকে না, বা লেকচার শিট যেটা হোক এটা থাকে না, ওদের নোট করা। আমরা যেমন ছোটবেলায় কয়েকটা বই নিয়ে, রেফারেন্স বই নিয়ে নোট করতাম বা ডিসকাস করতাম, এগুলো ওদের মধ্যে নাই। এখন এটা ইউনিভার্সিটি লেভেলে আমরা এইভাবে পড়াচ্ছি, স্কুলে হয়তো এটার কিছু ল্যাকিংস থেকে যাচ্ছে যার জন্য ওরা গিয়ে কোচিং নির্ভর হয়ে যাচ্ছে বাচ্চারা। সেটাও এটা স্কুলের ক্ষেত্রে হচ্ছে, কলেজের ক্ষেত্রে হচ্ছে, ইউনিভার্সিটির পড়াশোনার কথা আপনি বললেন যে আসলে শিক্ষার্থীদের ভেতরে মনোযোগ দেবার প্রবণতাটা নেই, ওরা ডিভাইস নির্ভর হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থার কি কোনো পরিবর্তন আসলে সেটা আনা সম্ভব, আপনার কি মনে হয়? এখন পুরো জাতিই তো আমরা ডিভাইস নির্ভর, এটা কিছু বলার নাই। বিশেষ করে আরো কোভিড টাইমে এটা বেশি বেড়েছে। কোভিড সময় যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিতে হয়েছে, ওরা এগুলোর উপরই ডিপেন্ডেন্ট হয়ে গেছে।
তারপরে চেষ্টা করলে নিশ্চয়ই এটার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কি ধরনের চেষ্টা করা যায় সে বিষয়ে নুসাইবার কোনো রকম মতামত আছে কিনা সেটা শুনি। চেষ্টার আগে আমি একটু পেছনের দিকে ফেরত যাই। অবশ্যই। আমরা যখন 1971 সালে স্বাধীন হয়েছি তখন আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটির মতো এবং শিক্ষার হার ছিল আনুমানিক 28 থেকে 30 ভাগের মতো এবং নারী শিক্ষার হার ছিল মাত্র 5%। বর্তমানে আমাদের শিক্ষার হার আপনি যদি চিন্তা করেন 78 থেকে প্রায় 80 ভাগ, যদি আমি ভুল না হয়ে থাকি। না, ঠিক আছে। এবং আমাদের শিক্ষা পরিবার দ্যাট মিনস হচ্ছে যে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 7 কোটি। এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। যেখানে অনেক দেশের জনসংখ্যা 7 কোটি না, সেখানে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী বা শিক্ষা পরিবার, আমরা যাদেরকে নিয়ে বলছি যে শিক্ষা পরিবারের অংশ, তারাই হচ্ছে 7 কোটি। তাহলে এটা খুবই একটা চমৎকার বিষয় বাংলাদেশের জন্য। সেটা আসলে অনেক বেশি ভালো কাজে দেওয়ার মতো একটা বিষয় যদি এটা ঠিকভাবে ব্যবহার করা যায়। অবশ্যই। এবং আপনি দেখেন 1973 সালে যখন ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন হয়েছিল তখন কিন্তু দেখেন 1973 সালে ওনারা কিন্তু সাজেস্ট করে এসেছে আমাদেরকে যে সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, বরঞ্চ যিনি সার্টিফিকেটধারী তিনি সার্টিফিকেটের লব্ধ যে জ্ঞান সেটা যদি হাতে কলমে প্রমাণ না করতে পারে সেই শিক্ষার কোনো দাম নেই। যাই হোক, পরবর্তীতে আমরা এরপরে যদি আমরা আরেকটু যাই, আমি যখন পড়াশোনা করি তখন ক্লাস 6-এ প্রথম সৃজনশীল শিক্ষা ব্যবস্থা কিন্তু চালু হয়েছে। এবং শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার পরে ওই পদ্ধতিটা খারাপ ছিল আমি এটা বলবো না, ভালো খারাপ মিলিয়েই তো একটা শিক্ষা ব্যবস্থা এক্সপেরিমেন্টাল ছিল, তা এক্সপেরিমেন্টাল ছিল। হ্যাঁ। এবং বিভিন্ন সময়ে যখনই বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে তারা কিন্তু সবসময় শিক্ষার গুণগত মানটা সংস্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু তারা নিয়েছে। একদমই তাই। কিন্তু ধারাবাহিকতাটা থাকেনি। খুবই রিসেন্ট আপনি যদি 2023-এর শেষে 2024-এ এখন যেই নতুন শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি প্রায় 1 যুগ পর, এখন কিন্তু আর সৃজনশীল শিক্ষা ব্যবস্থাটা নেই। 2024 থেকে কিন্তু একদম নতুন আরেকটা কারিকুলাম আমরা শুরু করেছি। এবং দেখেন, এটা শুরু করার আগে কিন্তু যদিও শিক্ষা মন্ত্রণালয় মূল উদ্যোক্তা এটার, কিন্তু তারা কি করেছে তখন ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত কিন্তু চেয়েছে যে কিভাবে আমরা শিক্ষার গুণগত মানটা সংস্কার করতে পারি। সেখানে আমার, আপনার, অভিভাবক সহ সকলের মতামত দেওয়ার কিন্তু একটা বিষয় ছিল এবং তারা ওই মতামত, সেই সাজেশনগুলো নিয়েই কিন্তু তারা এই গুণগত সংস্কারের কাজে নেমে পড়েছে। সো 2024-এ এসে যখন এই যে আমরা নতুন কারিকুলামটা শুরু করলাম, তখন এখানে বলা হচ্ছে এবারের কারিকুলাম হবে যোগ্যতা ভিত্তিক। দ্যাট মিনস আপনার কম্পিটেন্সি বেসড এডুকেশন। এবং সেখানেই আমি আপনাকে একটু থামিয়ে দিতে চাই, যোগ্যতা ভিত্তিক বিষয়টাকে একটু বোঝার ব্যাপার আছে, সেটা অবশ্যই বুঝবো বিরতির পরে এসে। আপনারাও যদি জানতে চান আসলে আমরা আজকে কত রকম শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং কি রকম আমাদের এক্সপেরিমেন্ট হোক বা শিক্ষা জীবনে আসলে কি প্রয়োজন, নানান বিষয় নিয়ে আসলে আজকে গবেষণা করতে বসেছি আমরা, এবং আপনারাও চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে সেই বিষয়ে। ফিরে আসবো বিরতির পর। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরই, এবং সেই সময়টা আপনাকেও আশা করছি আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। শুধুমাত্র নারী বন্ধুরা এবং যেসব পুরুষ বন্ধুরা বা ভাইয়েরা আমাদেরকে দেখছেন, তারা অবশ্যই তাদের জীবনে যত প্রকার নারী আছেন, যত সম্পর্কের নারী আছেন, তাদের সবাইকে পাঠিয়ে দিতে পারেন আমাদের সাথে আড্ডা দেবার জন্য। আপনারা আমাদেরকে দেখছেন আপনার টেলিভিশনে এবং আপনার ফেসবুক পেজে, এবং আপনাদের ইউটিউবে গেলেও আপনি আমাদেরকে খুঁজে পেয়ে যাবেন। আমরা একেবারে লাইভ স্ট্রিমড হচ্ছে এখন। সেই সময়টা আমরা কথা বলছিলাম যোগ্যতা ভিত্তিক শিক্ষার ব্যাপারে, সেই বিষয়ে আবার একটু আসি। তো যোগ্যতা ভিত্তিক যে শিক্ষা বা কম্পিটেন্সি বেসড এডুকেশন, তো এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিই। এখনকার কারিকুলামে আপনার জীবন ও জীবিকা নামে, লাইফ অ্যান্ড লাইভলিহুড নামে একটা সাবজেক্ট আছে, যেটা আমার সময় হয়তো ছিল না। তো ওখানে বিষয়টা কি, ওখানে ধরেন শিক্ষক শিক্ষার্থীদের একটা টাস্ক দেন। টাস্কটা কেমন, ধরেন স্কুলে একটা অনুষ্ঠান আয়োজন করতে হবে, তো অনুষ্ঠান আয়োজন, সেখানে বাজেট থাকবে এবং কোন স্টুডেন্টের কি কি দায়িত্ব থাকবে এটা স্টুডেন্টরা মিলেই আয়োজন করবে। কিন্তু তার আগে তাদেরকে 4টা ধাপে প্রস্তুত করা হয় একদম স্কুলের ক্লাসরুমের ভিতরে। তো আসেন, প্রথমে বলে যে তাদেরকে একটা ভিডিও দেখানো হয়। 4টা ধাপের মধ্যে প্রথমটা হচ্ছে অভিজ্ঞতায় কি হয়,
তাদেরকে ওই সেম ক্যাটাগরিরই একটা অনুষ্ঠান ভিডিও আকারে দেখানো হলো, অথবা অন্য কোথাও তাদেরকে নিয়ে যাওয়া হলো, বা স্কুলেই যদি তার আগে কোনো প্রোগ্রাম হয়ে থাকে সেখানে তাদেরকে পাঠানো হলো যে তোমরা ওই পার্টিকুলার অনুষ্ঠানটা দেখবা, দেখে ওখানে কোন সবল দিক এবং কোন দুর্বল দিক ছিল সেটা খুঁজে বের করবা এবং নিজেদের মধ্যে সেটা নিয়ে আলোচনা করবা। এবং এই আলোচনায় শিক্ষক এটা এনশিওর করেন যে তারা যাতে বাজেট নিয়ে আলোচনা করে, প্লাস আনুষঙ্গিক যে বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে। সো একটা ধাপ শেষ হয়ে গেল। দ্বিতীয় ধাপে ভাবনা। এটা কেমন, এই যে তারা অভিজ্ঞতা থেকে এবার টিচারের সামনে তারা এসে উপস্থাপন করে যে ওই পার্টিকুলার অনুষ্ঠানটা আর কি কি পদক্ষেপ নিলে আরও ভালো হতে পারত। তারপরে কি হয়, এরপরে চলে আসে ধারণা। এবার যে টিচার তারা হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে ধারণা দেয় যে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য কি কি সোর্স লাগে। সোর্স বলতে বুঝাচ্ছি হয়তো কোনো বইয়ে লেখা আছে যে একটা প্রোগ্রাম এভাবে এভাবে আয়োজন করতে হয়, অথবা কোনো ভিডিও লিঙ্ক, অথবা যে আগে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করেছে সো এই ধরনের রিসোর্স বা তাদের সাথে যোগাযোগ করে দিল, তো এই ধরনের রিসোর্স তাদেরকে দিয়ে থাকে। এবং সব লাস্টে এবার আপনার অভিজ্ঞতার বিষয়টাও শেষ, এবার ভাবনাও উপস্থাপন করা শেষ, এরপরে হচ্ছে আপনার ধারণাও নেওয়া শেষ। এবার হচ্ছে এই স্টুডেন্টরা সেই প্রোগ্রামটাকে আয়োজন করে। তাহলে আপনি দেখেন এই যে আপনি একটা প্রোগ্রাম কিভাবে আয়োজন করতে হয়, এটা তো একটা স্কিল, এটা একটা অবশ্যই কম্পিটেন্সি। এটা কিন্তু আপনি বই পড়ে শিখছেন না, বরঞ্চ 4টা ধাপে শিখছেন। এবং এই ধরনের শিক্ষা ব্যবস্থা আলটিমেটলি, বা এই ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যে ধরনের শিক্ষা পাই, এটা কিন্তু আমাদের মধ্যে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি আজীবন। এবং এই যে আমরা একটা জ্ঞান লাভ করলাম, এটা কিন্তু পারিবারিক কোনো অনুষ্ঠান আয়োজন বা জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইজিলি কাজে লাগাতে পারি। তার মানে এখন কিন্তু একদম পুঁথিগত শিক্ষায় আমরা নেই। এই 2024 সালের যেই নতুন কারিকুলাম আসলো, আমরা কিন্তু তাহলে এখন অনেকটা পুঁথিগত শিক্ষা থেকে বের হয়ে বেশ প্র্যাকটিক্যাল শিক্ষার দিকে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন এবং তাদের সাথে আগে একটু কথা বলে নেই, তারপর আবার স্টুডিওতে ফেরত আসবো। আমাদের সাথে রাশিদা আপু। আমি সেদিন একটু কষ্ট পাচ্ছিলাম যে আপু আজকে আমাদেরকে ঘর দেখাচ্ছেন কিন্তু প্রকৃতি দেখাচ্ছেন না, তো সেটা নিয়ে রাশিদা আপু আজকে আবার আমাকে সবুজে ফিরিয়ে নিয়ে গেছেন। আমাদের সাথে ফারহানা নার্গিস আপু আজকে আগে আগে যুক্ত হয়েছেন, মাঝে মাঝে সে লেটে আসেন বলে আমাদের গল্প কম হয়, তো আজকে বেশি গল্প হবে। আমরা রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আজকে কেমন আবহাওয়া? আমার তো মনে হচ্ছে বেশ একটু মেঘলা মেঘলা আকাশ, এবং আমাদেরও কিন্তু একই রকম। রাশিদা আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কানাডা থেকে জানাচ্ছি বৃষ্টিটা তো শুভ ভোর, মানে শুভ সকাল, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। মানে এই ওয়েদারটা আমরা খুব উপভোগ করি, খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। বলেন আপু, অনেক ধন্যবাদ। রাশিদা আপু শুনতে পাচ্ছি তো? জি রাশিদা আপু শুনতে পাচ্ছি। জি, আমাদের শিক্ষা কার্যক্রমটাও এখানে একই। আমি যখন 2005-এ এসেছি তখন ছিল ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত গল্প। এই যে আপা যে একটু আগে বললেন যে আলোচনা করা, কে কি হবে, কে কোন প্রফেশন বেছে নিবে, এটা নিয়ে যে একটা আলাপ হতো, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের যুগে ছিল দ্রুত পাঠন, একটা ছোট্ট পাতলা বই ছিল, সেটায় বিভিন্ন ঘটনা লেখা থাকতো, সেটা থেকে অনেক জ্ঞান অর্জন হতো পুঁথিগত বিদ্যা ছাড়াও। আর শিক্ষাটা এমনই হওয়া উচিত নাকি যে কোনো প্রোগ্রামে হোক, জন্মদিনে হোক, মিলাদ মাহফিলে হোক, কোনো একটা ভালো অনুষ্ঠান হোক, জাতীয় প্রোগ্রামে হোক, তার কথাবার্তায়, আচরণে, ব্যবহারে যেন প্রকাশ পায় যে সে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত। এখন তো বড় বড় ডিগ্রিধারী। তা বটেই, এবং আপনি এখন কানাডাতে আছেন অনেক দিন ধরেই, এবং সেখানে শিক্ষা ব্যবস্থায় এমন কোনো কিছু পান কিনা বা কোনো পরিবর্তন পান কিনা যেটা আপনি পছন্দ করেছেন? হ্যাঁ, আমি যখন এসেছি বললাম তো, তখনকার দিনে আসলে ঘরে ঘরে আমাদের ছিল, মানে টিচাররা ক্লাসে আলোচনা করতো যে কে কি হবে, কে কিরকম, এগুলো খুব ভালো ছিল। কিন্তু এখন গড় বাঁধায় শুধু স্কলারশিপ দেওয়া আর সার্টিফিকেট নেওয়া, ঘরে ঘরে শিক্ষা, শুধু শিক্ষা, শুধু এডুকেশন, সার্টিফিকেট, যেটা মানে পুঁথিগত বিদ্যা ছাড়া আউট নলেজ যেটাকে বলে,
এক ঘর থেকে ছেলে মেয়েরা, বাবা মা আরেক ঘরে আছে সেটুকু জানে না। তাদের খোঁজ খবর নেওয়া থেকে আমাদের নেবারহুড যেটা আমরা আগে একসাথে চলতাম, সব কান্ট্রির একদম সেই শ্রীলঙ্কা থেকে শুরু করে ইংল্যান্ডের আমরা সবাই একসাথে দল বেঁধে চলতাম এবং আমরা খুব সুন্দর একটা পরিবেশ গল্প করতাম। এখনকার ছেলে মেয়েরা যে শিক্ষা নিচ্ছে কি, শুধু ডিভাইস হাতে, শুধু ডিভাইসের বাইরে তাদের কথা বলতে কষ্ট লাগে। তো কি শিক্ষা দিবে? শিক্ষা কেমন হওয়া উচিত? শিক্ষা এমনই হওয়া উচিত যে একদম নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত প্রত্যেকের সাথে আন্তরিকতার সাথে মিশতে পারে, সত্যিকারের দুটো কথা বললে অন্য কেউ তার কাছ থেকে শিখতে পারে, তাকে জ্ঞান দিতে পারে। শিক্ষা মানে হলো জ্ঞান বিতরণ। শিক্ষা শুধু পুঁথিগত বই নয়, বদ্ধ করে রাখা, বই আটকে রাখা যেমন থাকে বিদ্যা, সেটাই হলো বিদ্যা। কিন্তু বিদ্যা এমনই হওয়া উচিত। আর পরিবর্তনটা আমাদের এখনো হয়েছে, যেটা আপনি জিজ্ঞেস করলেন। এই যে বললাম যে পরিবর্তন শুধু এখন শুধু ডিগ্রি, মাস্টার ডিগ্রি করো, পিএইচডি করো, ডক্টরেট করো, কিন্তু আর শুধু সময়ে ঘড়ির কাঁটা ধরে চলো। কিন্তু সত্যিকারের শিক্ষা যে এমন হওয়া উচিত যে পরিবেশে সবাইকে নিয়ে বসা, একটু সময় দেওয়া, নিজে কি শিখেছে সেটা একটু আলোচনা করে দেওয়া, নিজের ছেলেকে একটু শিক্ষা দেওয়া, গল্পের মাধ্যমে তাদের বলা, এমন সময় সুযোগ আমাদের এখানে হয় না। সবাই শুধু ছুটছে। এটা আমাদের এখন প্রতিযোগিতাটাই থামা বেড়ে উচিত। গেছে। আসলেই তাই রাশিদা আপু, আপনি যে একটা ভিন্ন আঙ্গিকে বললেন যে আসলে এখন মানুষের ভিতর ছোটার প্রবণতাটা বেড়ে গেছে। আপনিও বলছিলেন যে বাচ্চাকে নিয়ে এখানে যাওয়া সেখানে যাওয়া, সবসময় বাচ্চারাও খুব প্রেশারাইজড ফিল করছে। কিন্তু আমার মনে হয় যে এখন এত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসার পরে, যেখানে পুঁথিগত বিদ্যা আসলে বেশি নজর দেওয়া হচ্ছে, আপু যেটা বললেন পুঁথিগত বিদ্যা, এবং সেটার কারণে কি আপনার মনে হচ্ছে বেকারত্বের হারটাও বেড়েছে এবং প্রচুর মানুষ বেকার থাকছে? এত পড়াশোনা করা হচ্ছে, এত টাকা এখন দেয়া হচ্ছে, বাচ্চারা এখন স্কুলে ভর্তি হচ্ছে, যখন কলেজে ভর্তি হচ্ছে, যখন এখনকার কিন্তু অ্যাডমিশন ফি বা এখন হলো টাকা পয়সার অ্যামাউন্টটাও খুব বেড়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে, তারপরও বেকারত্ব কিন্তু কমছে না। সেই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা যখন এখনকার যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছি, আমার সেক্টরটাতে বলবো আমাকে অনেক রকম প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। ছোট বড় ইন্টেরিয়ার কনস্ট্রাকশন, বিভিন্ন রকম ছোট বড় অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। যখন আমি এখনকার মানে জেন জি যেটাকে বলা হয়, তাদেরকে নিয়ে যখন কাজ করি, তারা না অস্থির। কোনো একটা কিছু যে ধৈর্য নিয়ে করবে বা কনসিস্টেন্সি থাকবে, সে ধরনের জিনিসটা ওদের মধ্যে দেখা যায় না। আমরা যখন পড়েছি, আমরা অনেক ডিটেইলে পড়ালেখাও করেছি, অনেক গভীরে ঢুকছি, মানে মনোযোগ দিয়ে দেখেছি। কাজের ক্ষেত্রেও কিন্তু সেরকমই। একটা প্রজেক্ট করতে যাব, নুসাইবা আপা যেমন বলছিল যে 2024-এ যে শিক্ষা ব্যবস্থাটা আসছে, একটা প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রাম দেখে সেটা থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে কাজ করতে হবে। তো আমাদের কাজের ক্ষেত্রে সেটা, কিন্তু এখনকার বাচ্চারা এইসব অভিজ্ঞতা দেখতে চায় না। তারা ইউটিউব সার্চ করে ব্যাস এভাবেই করতে হবে, নিজের মতো করে ফেলছে। অ্যাকচুয়াল বাস্তবতা তো তা না। বাস্তবতায় তো অনেক রকম অনেক কিছু লাগে, অনেক ডিটেলসে অনেক কিছু করতে হয়, অনেক কিছু জানতে হয়। তো মানে এই সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এখনকার যে সিস্টেমটা, সেটা আসলে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে যোগ্য করেও তুলছে না, তেমন একটা তুলছে না। মানে ওরা দেখা যায় যে দীর্ঘদিন আমাদের সাথে কাজও করতে পারছে না। অনেক সময় দেখা যায় যে একটা প্রজেক্ট নিয়ে ওদের সাথে কাজ করছি, এরপর আমরাই বুঝতে পারছি যে ও এটার জন্য কম্প্যাটেবল না, নেক্সট প্রজেক্টটাতে হয়তো ওকে আমি নিতে চাচ্ছি না, বা ওর কাছে ওই রকম দায়িত্ব দিচ্ছি না, ওকে ওরকমই দিচ্ছি, হ্যাঁ তুমি বসে বসে রিসার্চ করেই আমাকে দাও, বাট প্র্যাকটিক্যালে এসো না, এটাই মনে হয়। আবার এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা মানে খারাপ লাগে সেটা হচ্ছে ওরা কোনো কিছু ধরে রাখে না। যে মানে আপাতত আমরা একটা জিনিস পড়ে আছি, কিন্তু সেটা যে পরবর্তীতে আমাকে কাজে লাগাতে হবে সেই বিষয়টা ধরে রাখার, মানে মনোযোগ কম দেয়া বা অস্থিরতা থেকে এটা থেকেও আমার মনে হচ্ছে যে এখনকার জেনারেশনের যে বেকারত্বের হারটা, ওরা কাজ ঢুকছে। আমরা কিন্তু প্রচুর মানুষ রিক্রুট যে হচ্ছে না তা তো না, রিক্রুট হচ্ছে, তারপর আবার কন্টিনিউ থাকছে না। যেহেতু কাজটা হচ্ছে না, সেক্ষেত্রে সে আসলে নিজের জায়গাটা ধরে রাখতে পারছে না। সেই বিষয়ে আরো কথা শুনবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যেই আপনারা জুমে যুক্ত হয়ে যাবেন। ফিরে আসছি বিরতির পর। বিরতির পরে আরো একবার ফিরে আসলাম এবং কথা হচ্ছে আসলে জীবনমুখী শিক্ষার ব্যাপারটাও আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু জুমে চলে যাই। জুমে গিয়ে আমি একটু রেবেকা আপুর কাছে আসি।
রেবেকা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে দেখা যাচ্ছে এখন কাজের ক্ষেত্রে অনেকেই, যেমন আমরা রাফি আপুর কাছ থেকেও শুনলাম যে অনেক মানুষই চাকরি পাচ্ছেন কিন্তু তাকে দিয়ে কাজ হচ্ছে না, আমার দক্ষতা নেই, মানুষের ভেতর যারা যাকে অ্যাপয়েন্ট করছে তাদের ভেতরেও কাউকে হায়ার করার সেই স্যাটিসফ্যাকশনটা নেই, এবং যারা হায়ার্ড হচ্ছে তারাও নিজের কাজটাকে ধরে রাখতে পারছেন না। সেক্ষেত্রে শিক্ষার ভিত্তির আসলে কি কমতি আপনার মনে হয়েছে যার কারণে এই ধরনের ঘটনা বারবার চলে আসছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এটা একটা সুন্দর প্রশ্ন, কারণ এখনকার ছেলে মেয়েরা লেখাপড়া করে তবে এদের স্কিলটা ভালো না, বেসিক স্কিল যেটা সেটা তারা একদমই গ্রো করে না, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি বা পড়াশোনা করেছি, একটা রচনা লিখতে আমাদের অনেক পেজ লিখতে হতো, 6-7টা পেজে চলে আসতো। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যেভাবে মুখস্থ করেছি তাদের এই পার্টগুলো নাই। আমার সন্তানের ক্ষেত্রে, আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি 30শে জুন। ওকে আমি দেখি ওর পড়াশোনার গতি এত কম, বলে আম্মু আমি ভালো রেজাল্ট করবো। এই এসএসসি তেও সে ভালো করেছে, ও মিরপুর ক্যান্ট পাবলিক থেকে এবার দিবে এইচএসসি। তো ওর পড়ার গতি দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে কিভাবে ও ভালো রেজাল্ট করবে, কিন্তু ওদের আর আমাদের মধ্যে আকাশ জমিন তফাৎ আছে। আর চাকরির ক্ষেত্রেও এটা কিন্তু প্রবলেম ফেস করে অনেক। আমি দেখেছি, আমি যেমন একটা প্রতিষ্ঠানে ঢুকেছি আজকে 12 বছর, এর আগে 12 বছর ছিলাম এক প্রতিষ্ঠানে, তারা চাকরি ধরে রাখে না, তার কিছু প্রবলেম হলেই চাকরি ছেড়ে দেয়। এদের হচ্ছে স্থিরতাটা নাই এখনকার ছেলে মেয়েদের। এই যে একটা ডিভাইস, কি যে একটা যন্ত্র, আল্লাহ মাফ করো, সবাইকে আল্লাহ সুবুদ্ধি দিক সব সন্তানদেরকে। এটা হচ্ছে সবচেয়ে ক্ষতি। পড়াশোনার সিস্টেমটাও এখন খুব খারাপ হয়ে গেছে। এই কিছুদিন পর পর এই শিক্ষা আছে, ওই শিক্ষা আসে, একটা নির্দিষ্ট কোনো শিক্ষা আমরা বাচ্চাদের দিতে পারছি না। মানে আমরা এখনো বুঝে উঠতে পারছি না যে কোনটায় আসলে ফিক্স হতে হবে। কিন্তু রেবেকা আপুর সাথে যেরকম আরেকটা বিষয় নিয়ে আসলে আপু যেটা বললেন সেই ব্যাপারটা ধরেই আসি, যে দেখা যাচ্ছে যে আপু বলছিলেন যে এখন বেসিক স্কিলটা একেবারেই কমে এসেছে, কিন্তু এখন আবার বেসিক স্কিল পুরোটাই কি কমে এসেছে কিনা, কিংবা কিছু পরিবর্তন তো এখন আসছে। যেমন আপনি নতুন শিক্ষা ব্যবস্থার কথা বলছিলেন, নুসাইবা আপুর কাছে একটু এসে শুনি যে নতুন শিক্ষা ব্যবস্থায় কিন্তু সৃজনশীলতাও বেড়েছে এবং আমরা ওই সৃজনশীল যে মাধ্যমটা সেটাকে কাটিয়ে এসেছি, কিন্তু এখন ডিভাইসের সাথে মিলিয়ে একসাথে কম্বাইন করে নিজেকে ইভ্যালুয়েট করা যায় এমন একটা শিক্ষা ব্যবস্থা আসলে কিছু জায়গায় করা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে একটু আমাদের 2024 সালে যেই নতুন কারিকুলাম বলা হচ্ছে যে এখানে আমরা ফিনল্যান্ডের যেই শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে এসেছি। তো ফিনল্যান্ডের প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে ধরা হয় হচ্ছে বিশ্বের সেরা প্রাইমারি পর্যায়ের শিক্ষা ব্যবস্থা। ফিনল্যান্ডের সিস্টেমটা কি, যে সেখানে যারা প্রাথমিক স্কুলের শিক্ষক হতে চায় তারা হচ্ছে সবচেয়ে হাইলি রিওয়ার্ডেড। ঠিক আছে, তাদের যোগ্যতা যদি চিন্তা করেন তাদেরকে মাস্টার্স ডিগ্রি মাস্ট থাকতেই হবে। ঠিক আছে, তো এখন আমরা যখন নতুন কারিকুলাম নিয়ে আসলাম, নতুন কারিকুলামে আমরা দেখলাম যে ক্লাস 3 পর্যন্ত সেভাবে কোনো আপনার পরীক্ষা থাকছে না, এবং আমরা যখন ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় কে সায়েন্সে যাবে, কে আপনার বিজনেসে যাবে, বা কে হিউম্যানিটিস পড়বে, এরকম একটা বিভাজন ছিল, সেটা কিন্তু এখন আর থাকছে না। এখন আপনার একেবারে শেষে গিয়ে পরীক্ষা হবে হচ্ছে ওই আপনার ইংলিশ মিডিয়ামের মতো আর কি, A levels 1 এবং A levels 2। ঠিক এখানে আপনার বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এখানেও কোনো বিভাজন থাকবে না, সবাই সব কিছু পড়বে, সবাই সব কিছু পড়ছে। এখানে আপনার পদার্থবিজ্ঞানের বিষয়টাও পড়ছে, রসায়নও পড়ছে, জীববিজ্ঞানও পড়ছে, পৌরনীতি, অর্থনীতি, সব কিছুই থাকছে। অনেকটা যদিও বলা হচ্ছে এখানে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে, কিন্তু আসলে বিষয়টা অনেকটা কি আমাদের যে ইংলিশ মিডিয়াম আছে ওই কারিকুলামটাই আমরা এখন আবার মনে হচ্ছে যে বাংলা মিডিয়ামে নিয়ে আসলাম, এবং ইংলিশ মিডিয়ামেও কিন্তু ওটাই হয় যে A levels এবং O levels, A level-এ 1 এবং A levels 2 দুটো পরীক্ষা হয়, পরে দুটোকে মিলিয়ে একটা রেজাল্ট পাবলিশ করা হচ্ছে। তো আমরা যখন বলছি যে আমরা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছি, অথবা আমরা ইংলিশ মিডিয়ামের শিক্ষা ব্যবস্থাটাকেই বাংলা মিডিয়ামে প্রয়োগ করতে চাচ্ছি, এখন প্রশ্ন চলে আসে এই যে আমাদের বেস, যে আমরা যে বারবার বলছি যে আমাদের বেস খুবই নড়বড়ে, স্কিল নেই। এখন প্রশ্ন হচ্ছে যে
এই যে মানুষ গড়ার কারিগর এরা কারা? শিক্ষকরা অবশ্যই। যদি আপনি আরো পার্টিকুলারলি বলতে চান, আসলে প্রাথমিক পর্যায়ে যেসব শিক্ষকরা আছেন তারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। এখন আপনি যদি যান বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমি টিচিং আমার ইচ্ছা থেকে গিয়েছি, কিন্তু আপনি যদি প্রাথমিক পর্যায়ে যান সেখানে যেই শিক্ষকরা নিয়োজিত আছেন তারা ম্যাক্সিমামই অনিচ্ছুক শিক্ষক, তারা আসলে শিক্ষক হতে চায়নি। বাংলাদেশের সিচুয়েশনে তারা যদি এই আপনার প্রাথমিক থেকে বেটার কিছু পায় ওরা চলে যাবে। জি, এখন এটা কি ওনাদের দোষ? না, অবশ্যই ওনাদের দোষ না। তাহলে আমরা আসলে 1970-এ যদি যাই তাহলে আপনি দেখবেন যে বর্তমান দক্ষিণ কোরিয়া এবং আমাদের শিক্ষা ব্যবস্থা একই রকম ছিল। তাহলে ওরা এখন কোথায় চলে গিয়েছে আর আমরা কোথায় চলে গিয়েছি? আবার আপনি যদি জাপানি চিন্তা করেন, সেখানেও শিক্ষকদের সম্মান বেশি এবং শিক্ষা ব্যবস্থার প্রতি তারা অনেকখানি মনোযোগ। আর আমাদের দেশে আমরা শিক্ষক নামটাই তো নাই, প্রাথমিকে বা মাধ্যমিকেও যদি আমরা চিন্তা করি, সেখানে আপনার নিয়োগটা কিভাবে হয়? সহকারী শিক্ষক হিসেবে। সহকারী শিক্ষক, এবং আপনি জেনে অবাক হবেন 80% সহকারী শিক্ষক রিটায়ারমেন্টেও সহকারী শিক্ষক হিসেবেই চলে যান। অথচ একজন সহকারী শিক্ষকের হওয়া উচিত ছিল তিনি একজন শিক্ষক হবেন, তিনি টিম লিডার হবেন, তিনি সুপারভাইজার হবেন, তিনি প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হবেন, পরিদর্শক হবেন। তাহলে যাদেরকে আমরা শিক্ষক জাতি গড়ার কারিগর বলছি তাদেরকে আমরা আসলে কোথায় রেখেছি? এটা হচ্ছে আমার প্রশ্ন, যে আমরা আসলে তাদেরকে কোথায় রেখেছি? কোন সুযোগ সুবিধাটা আমরা আমলাদেরকে যেরকম সুযোগ সুবিধা দিয়ে রাখি, তাহলে আমরা কি আপনার মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়ে শিক্ষকদেরকে সেটা দেই? সামাজিক মর্যাদা কি তাদের আছে? যদি থাকে তাহলে যখন স্কুল কলেজে কোনো প্রোগ্রাম হয় আমরা কেন দেখি যে রাষ্ট্রের প্রশাসনিক দিক থেকে বড় পর্যায়ে আছে এমন কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে কেন আসেন? তাহলে আমাদের কি শিক্ষাবিদ নেই? তাহলে আমাদের তো বেসই ঠিক নেই, এবং যারা বেসটা আমাদেরকে গড়ে দিবে, ভিত্তিটা গড়ে দিবে, সেই শিক্ষকদেরই তো আমরা মূল্যায়ন করতে পারছি না। একদমই তাই। এবং খুব ভালো একটা পয়েন্ট আপনি আসলে রেজ করেছেন, যে বিষয়টা নিয়ে আমি একটু ডক্টর শায়লাপুর কাছে আসতে চাই। এবং যে বিষয়টা সে তুলে ধরলো যে শিক্ষকদের আসলে দেখা যায় যে অ্যাপ্রিসিয়েশনটা আসলে কোথায়, যে অ্যাপ্রিসিয়েশনটা পাওয়ার দরকার, দেখা যাচ্ছে প্রাথমিক যে বিষয়টা তারাই কিন্তু এই যে ভিত্তিটা গড়ে দেওয়ার কারিগর আপনি বললেন, অথচ অন্য যে কোনো পেশার থেকে শিক্ষকতার যে রেমুনারেশনটা ডিসাইড হয় সেইটা আমার মনে হয় যে প্রাথমিক জায়গাটায় শিক্ষকরা সেই পরিমাণ আসলে রেমুনারেশন পাচ্ছেনও না। তো সেই ক্ষেত্রে যারা ভিত্তি গড়ে দেবেন তাদের বেতন কেন আসলে স্বল্প, এবং তারা এই ক্ষেত্রে কেন স্ট্রাগল করছেন প্রতিদিন, এবং আমরা অত কেন গতির সাথে এগিয়ে যাচ্ছি না? শিক্ষকদের প্রমোশন কেন যথেষ্ট হচ্ছে না? সেই বিষয়টা নিয়েও একটু আপনার যদি কিছু বলার থাকে ডক্টর। না, এটা তো এখন ধরেন আমাদের রাষ্ট্রের নিয়ম, বা যেটা বলবো যে রাষ্ট্র যেভাবে চলছে, কিন্তু অবশ্যই শিক্ষকদের যারা আমাদের জাতি গড়া কারিগর আমরা বলছি, বিশেষ করে প্রাইমারি শিক্ষক যারা, এবং আমি এটাও বলবো যে শুধুমাত্র প্রাইমারি লেভেলে স্টুডেন্টদেরকে যদি ওই পুঁথিগত বিদ্যাটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চা পড়ার আগ্রহটা হারিয়ে ফেলে। এখন টিচার যখন নিজেই স্যাটিসফাইড না ওনার পেশাটা নিয়ে, তখন উনি তো আসলে বাচ্চাটাকে ভালো করে দিবেন না, মানে দিতে পারছেন না। মনে হয় যে শিক্ষকরা আসলে এতটাই মহানুভব, শিক্ষকদের মনটা আসলে অন্যরকম, মানে পাচ্ছেন না ওনারা ওইভাবে করে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনে কিছু পান অথবা না পান, তারা কিন্তু শিক্ষাটা পুরোপুরি দেবার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও এই মহান একটা পেশা, আমরা মুখে প্রতিনিয়ত বলছি যে কি মহান একটা পেশা এবং নোবেল একটা ব্যাপার যে তারা এত স্বল্প বেতনেও বাচ্চাদেরকে দিনের পর দিন শিখিয়ে যাচ্ছেন। আমার সেই ক্ষেত্রে এই ধরনের মহান একটা পেশার মানুষরা রাস্তায় নেমে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে তাদের অধিকার রক্ষার্থে, সে দুঃখজনক। অবশ্যই ভালো একটা কথা বলেছেন, আপুর কাছে আবার আসবো, তার আগে একটু আমি হাসিনা আপুর কাছে চলে যাই। হাসিনা আপু, কেমন শিক্ষা চাই এবং শিক্ষা ব্যবস্থা আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি ধরনের পরিবর্তন আবশ্যক, বা কোন ধরনের পরিবর্তন এসেছে যেটা আসলে ভালোর জন্য হয়েছে, সেটাও একটু শুনে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। এই শিক্ষকদের বিষয়ে যে আপুটা এতগুলি কথা বললো না, আমার এত ভালো লাগছে, এত প্রাউড ফিল হয়েছে। অনেক ধন্যবাদ আপু যে সাহস করে একটা মিডিয়ার মধ্যে বসে এত সুন্দর করে উপস্থাপন করছে শিক্ষকদের এই মানে ওদের এই কথাগুলা, মনের কথাগুলা খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপুকে। কারণ কি এটার রোশানলে আমিও ছিলাম এক সময়, এখন হয়তো ওর বাবা রিটায়ার, সেজন্য আমি বলতেছি
কারণ আমার হাজবেন্ড দেখতাম কি প্রাইভেট পড়াইতো কেমন, উনি আসলে এমনই একজন সাদা মনের মানুষ, প্রাইভেট পড়াইতো বেসকে বেস। তো মাসে দেখতাম কি ওরকম না, যেই হিসাবে বেসটা পড়াচ্ছে ওরকম টাকা আসতেছে না। আর ওই কলেজটাতে ছেলে মেয়েগুলো একটু ফাঁকিবাজ ছিল, এই প্রশাসনটা অত করা ছিল না একটা বিষয়। তো ওরা হচ্ছে যখন আমি জিজ্ঞেস করতাম বলতো কি আরে ওর বাবা বিদেশ থেকে টাকা দিবে, পরে দিবে, কেউ ধান বিক্রি করবে, মানে কলেজটা হচ্ছে গ্রামের মধ্যে ছিল, কালীগঞ্জ থানায়, গাজীপুর জেলায়। তো হচ্ছে এরকম যখন বলতো ওরা, কিন্তু আমি বলতাম তাহলে তুমি এইভাবে এতগুলো বেস করেছো কিন্তু ওইভাবে তো আসতেছে না। কিন্তু সত্যি কথা বলতে তো আমারও তো একটা ফ্যামিলি আছে, আমার বাচ্চা কাচ্চা, আমার সংসার চালানো, আমি তো ওইটার উপরই ডিপেন্ড। কিন্তু টিচারদের যে মর্যাদাটা, টিচারদের যে বেসিকটা, টিচারদের যে পদটা থাকা দরকার ওনার অনুযায়ী কলেজে, ওনার যে মানে সিনিয়র টিচার হওয়ার জন্যই উনি 2 বার ওইটা থেকে বঞ্চিত হয়েছে, এবং ওইটা টাকার বিনিময়ে ওনাকে রেখে জুনিয়রকে দিয়ে দিছে, এরকমও ঘটনা ঘটছে। এটা নিয়ে একবার অনেক ঝামেলা হয়েছে কলেজে। তো এই যে বিষয়গুলো আমাদের দেশে, বা এই যে এখন নতুন কারিকুলাম, যেমন আমার পাশে এক ভাবি আছে, ওনার মেয়ে পড়ে ক্লাস 9-এ, তা আমি তো আসলে এই বিষয়গুলোর সাথে জড়িত না। একদিন ভাবি হঠাৎ করে এরকম লেখাপড়ার বিষয় বলতে গিয়ে বলতেছে, ভাবি আপনার বাচ্চারা পড়াশোনার শেষ, সামনে বেঁচে গেছেন। আমি বলতেছি কেন ভাবি? বলতেছে দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাই। উনি গিয়ে ওনার রুম থেকে বইটা নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে সব করা বিভিন্ন চ্যাপ্টার গুলা দেখাচ্ছে, বলে যে জানেন একদিনে 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছে টিচাররা। তো এখানে কি পড়াইলো, কি বুঝাইলো? আমি বলতেছি না ভাবি এরকম হতাশ হবেন না প্রথমে, কারণ একটা সিস্টেম নতুন আসছে, এটা আস্তে আস্তে বুঝবে বাচ্চারা, এবং দেশেরও আস্তে আস্তে পরিবর্তন হবে। কারণ কি অবশ্যই যারা এটা ঠিক করছে কোনো না কোনো কারণেই করছে, বা কোনো কিছু অবশ্যই শিকার আছে। এটা আমি পুরোটাই বলবো না যে ব্যর্থতা বা এটার মধ্যে কিছু নাই, কারণ যারা করছে এই সিস্টেমটা ওরা কিন্তু আর না বুঝে করে নাই। তো এটাকেও আমার, নতুনটাকেও আমার নিতে হবে, এবং নেওয়ার মধ্যে পুরাতন যে বিষয়গুলো, ওইটা ওই যে রেবেকা আপা অলরেডি বলে গেছে, কিন্তু কিছু কিছু বিষয়, যেমন আমার ছেলেটাও কিন্তু এবার ইন্টার পরীক্ষা দিবে, যেটা আমি কল্পনাও করতে পারি না। আমার ছেলে হচ্ছে 3টা সাবজেক্ট পড়ে কুলাইতে পারতেছে না, সে কি করতেছে অনলাইনে একটা ফিজিক্স পড়তেছে, সে অনলাইনে ক্লাস করতেছে, মানে কিনে, মানে টাকা দিয়ে, আমরা যেমন টিচারদের কাছে গিয়ে প্রাইভেট পড়ি সেরকম টাকা দিয়ে করতেছে। তাহলে এই যে পরিবর্তন গুলা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের, যেই পরিবর্তনটাই হোক এটা যেন আমরা প্র্যাকটিক্যালি এবং আমাদের পড়ালেখা শেষে যেন আমরা সেটা কাজে লাগাইতে পারি আমার দেশে। কারণ আমি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এটা সেটা থেকে আমি নিয়ে আসলাম, ঠিক আছে, কিন্তু আমার দেখতে হবে যে ওই দেশের পাশাপাশি আমার দেশটাও কি এত উন্নত, আমি কি ওইটা ঠিক সময়ে পরে শেষ করলে কাজে লাগাইতে পারবো? কারণ আমার দেশে কিন্তু একটা স্টুডেন্ট মাস্টার্স পাস করতে করতে দেখা গেছে আশেপাশের মানুষের কথা শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে যায়, যে সে 30 বছর হয়ে গেছে, বিয়ে করানো যাচ্ছে না, তার একটা চাকরি হচ্ছে না। তারপর একটা মেয়ে মানুষ হলে দেখা গেছে মাস্টার্স করে ফেলছি, এখনো বিয়ে দিচ্ছেন না, ভাবি মেয়ে আর কিভাবে, এই সেই, আবার বিয়ে হয়ে। একদমই ঠিক বলেছেন হাসিনা আপু খুব ভালো একটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন। আপুকে অনেক ধন্যবাদ। এবং যে বিষয়টা আপনি বললেন যে নানান দেশ থেকে নানান কিছু আমরা নিয়ে আসতে পারি, সেটা বাস্তবতা হিসেবে আমাদের দেশের জন্য সেটা কতটুকু আসলে কার্যকরী হবে সেটাও দেখবার বিষয় আছে। এবং নতুন কারিকুলামে অনেক নতুন সিস্টেম পরিচিত হয়েছে, আমাদের সামনে এসেছে, কিন্তু সেটাকে আমরা কনসিস্টেন্সি দিয়ে ধরে রাখতে পারছি কিনা, সেখান থেকে যা নিতে পারছি এবং নেগেটিভ বিষয়গুলো নিয়ে কেন কথা হচ্ছে, যাতে করে আমরা সেটা সলভ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আসলে আরও কথাবার্তা হবে। আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আবারও আমরা আড্ডায় ফিরে আসবো, সাথেই থাকুন। ফিরে আসলাম এবং হাতে 30 মিনিটের মতো সময় আছে, তার মানে আমরা 7টার ঘন্টায় পৌঁছে গেছি। এবং এই পর্যায়ে এসে আমার মনে হয় আমাদের আড্ডা আরও একটু গাঢ় হয়ে যায়, কারণ এই সময়টা আমরা আড্ডার মাঝে খুব একটা গুরুত্বপূর্ণ গুরুগম্ভীর পর্যায়ে চলে এসেছি এবং কথা আরও আসলে অনেক আছে বাকি। আমরা আরেকটা বিষয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন কথা বলছি, টেকনোলজি নিয়ে কথা বলছি এবং নানান রকম নতুন পদ্ধতি নিয়ে কথা বলছি, তো দেখা যায় যে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট আছে, কিন্তু শহুরে জীবনে সেটা বেশ সহজ থেকে সহজতর হচ্ছে দিন দিন। কিন্তু গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা কিভাবে আসলে সেদিকে পৌঁছবে, বা গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থার এখন কি অবস্থা, সেই বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলি। আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থা 2024-এর যে কারিকুলামটা হলো, ওটা যেহেতু পুরোপুরি জীবন ও জীবিকা একটা বিষয় আছে এটাতে, এবং সেটাতে বাস্তবধর্মী কোনো বিষয়ের উপর স্টুডেন্টরা জ্ঞান লাভ করছে, দেখছে, জানছে, জানার পরে সেটা ইমপ্লিমেন্ট করছে অন্য কোনো একটা প্রজেক্টে। তো সেটা আমাদের শহরে যতটা সহজ হবে, আমি চিন্তা করছি যে গ্রামে সেটা কিভাবে হবে, গ্রামে ওরা এ ধরনের প্রজেক্ট কিভাবে পাবে।
আমরা তো শহরে না হয় বলতে পারছি যে ওখানে ওই স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামটা তুমি দেখে আসো, দেখে এসে করো, কিন্তু গ্রামে তো এই ধরনের কোনো প্রোগ্রামই তেমন একটা কোনো নেই। সমাধানের কথা ভাবতে পারেন কিনা যে এটা করলে আসলে গ্রামাঞ্চলে পর্যন্ত পৌঁছে যেতে পারে, বা কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়ার সুযোগ আছে? গ্রামাঞ্চলের ক্ষেত্রে আমার মতে মনে হয় যে এই ধরনের প্রোগ্রামগুলোতে গ্রামের টিচারদের সাথে স্টুডেন্টদের কিন্তু অনেক ক্লোজ সম্পর্ক থাকে। তারা তো মানে একবারই মানে পাশাপাশি বাড়ির হয়ে থাকে, সবাই সবার সব কিছু জানে। ওরা হয়তো বা এত বড় কোনো প্রোগ্রাম না দেখলেও সাধারণ জীবনের কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে ওইটা নিয়েও কাজ করতে পারে। ওভাবে করে যদি ওরা বাস্তবধর্মী কোনো একটা অভিজ্ঞতা পায়, সেটা কৃষি ব্যবস্থার উপর হতে পারে যে হ্যাঁ আমার পাশের বাড়ির কোনো একজন চাচা বা মামা বা কেউ একজন কোনো একটা কাজ করছে, সেটা করতে গিয়ে সে একটা প্রবলেমে পড়েছিল, সেটাই বাস্তবতা মানে বাস্তব জীবনে সে কীভাবে সলভ করেছে সেটা নিয়ে ওরা হয়তো বা কাজ করবে। এছাড়া আমাদের শহরে যত ইভেন্ট হয়, গ্রামে তো সেসবের অত বেশি ব্যবস্থা নাই। আর এগুলো দিয়ে ওদেরকে শিখতে হবে। আমার একটা বড় ভাই ওই দিন বলছিল যে আমি আমার মেয়েকে, তার মেয়ে ক্লাস 9-এ পড়ে, মেয়েকে ভাবলাম যে সামনে পরীক্ষা, আমি একটু টিচারের পাশাপাশি ওকে পড়ায় হেল্প করব। তো যখন মেয়েটা তার বই নিয়ে আসলো, আমার বড় ভাই বই খুলে কিছুই বুঝতে পারছে না যে কি পড়বে, কি পড়াতে হবে, কি পড়বে। তার বই খুলে সে মানে কিভাবে পড়াবে সেটাই বুঝতে পারছে না, যে সে ঢাকায় থেকে। আর গ্রামের অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে বাবা মা সেভাবে শিক্ষিত না, তো ওদেরকে পুরাপুরি টিচার বা শিক্ষকরাই সাহায্য করবে। আর এক্ষেত্রে যদি আমাদের প্রাথমিক শিক্ষকরা সেভাবে করে এগিয়ে আসে, তাহলেই তাদের বেসটা গড়ে উঠবে, প্রাথমিক মাধ্যমিক এবং আপনি শিক্ষকরা। যে কথাটা বললেন যে উনি বইটা খুলে বুঝতে পারছেন না, আগে কিন্তু এরকম হতো যে আমরা যদি কোচিংয়ে নাও যাই, স্কুলে দেখা যাচ্ছে দুদিন যাওয়া হলো না, তারপরে বাসায় কিন্তু মা পড়িয়ে দিতে পারতেন বা বাবা পড়িয়ে দিতে পারতেন। কিন্তু এখন হলো শিক্ষা ব্যবস্থাটা এরকম পর্যায়ে চলে এসেছে যে টিচারদেরকে বা শিক্ষকদেরকে বইটা কিভাবে পড়াতে হবে সেই বিষয়ক একটা ট্রেনিং দিতে হয় আগে। তারা সেই বিষয়টা জানেন এবং শুধু শিক্ষকরাই এখন বাচ্চাদেরকে পড়াতে পারছেন। বাসায় গিয়ে মা কনফিউজ ফিল করছেন যে আসলে ওকে আমি কিভাবে ব্যাপারটা শেখাবো। তো শিক্ষা আসলে পুরোপুরি বাণিজ্যিক পর্যায়ে চলে যাচ্ছে কিনা, যেহেতু এখন ঘরে বসে পড়ানোটা অত বেশি সহজ হচ্ছে না, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় অবশ্যই। আরেকটা বিষয় আপনি তুলে ধরেছেন, সেই বিষয়ে আসবো। আমরা একটু জুমে যাই, আগে জুমে গিয়ে একটু দেখি আমাদের সাথে আছেন বেশ কিছু বন্ধুরাই এসে গেছেন। আমরা রীতা পোদ্দার আছেন আমাদের সাথে, নাহিদা নীলি আছেন, সোনিয়া আক্তার আছেন, আমাদের সাথে ওবায়দা যুক্ত হয়েছেন আপু, এবং রাজিনা আক্তার আছেন। আমরা একটু আসি রীতা পোদ্দার দিদির কাছে একটু আসি, এবং একটা বিষয় আপনার কাছে জানতে চাই। এটা একটু ভিন্ন ধর্মী প্রশ্ন, এতক্ষণ এই বিষয়ে কথা বলছিলাম না। সেটা হলো অনেকে একটা কথা বারবারই তুলে ধরছেন, সেটা হলো বাচ্চারা এখন ডিভাইস ভিত্তিক হয়ে যাচ্ছেন এবং ঘরে বসে থাকার প্রবণতাটা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে ল্যাথার্জিক হয়ে যাওয়াটা, এটা একটা প্রবণতা আসে শিক্ষা ব্যবস্থার কারণেই, যে এখন সব ফোনেই পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের স্কুলগুলোতে, কলেজে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই ধরনের মানে অ্যাক্টিভিটিস আসলে ইনক্লুড করা আসলে কতটুকু প্রয়োজন, শারীরিক শিক্ষার বিষয়টা, প্র্যাকটিক্যালিটি বিষয়টা একটু এখানে একটু এটা নিয়ে কথা বলি আপনার সাথে। অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আসলে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আসলে এখন যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে সেটা করোনা থেকে শুরু হয়েছে, যে ডিভাইসের উপরে, যেমন কি করছো, ক্লাস হচ্ছে, হ্যাঁ ক্লাস হচ্ছে, ফাঁকে ফাঁকে কি করছে, ক্লাসটা ভিডিওটা এক সাইড রেখে গেমস খেলা শুরু করে দিচ্ছে বাচ্চারা। হ্যাঁ, সব বাচ্চা না, অনেক বাচ্চারাই করছে, বা পড়ার ফাঁকে ফাঁকে গল্পের বই পড়ছে, বের করে করে দাবা খেলছে। তো যেটাই হোক, তো এটা আসলে ডিভাইস তো অবশ্যই ভালো, যে যদি আমরা ভালোভাবে নেই, হ্যাঁ, কিন্তু সবাই ভালোভাবে নিচ্ছে না। যারা নেগেটিভ ভাবে নিচ্ছে তাদের জন্য খুবই খারাপ। অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে একটা আসক্তির মতো হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে ওই জিনিসটা না করে, যে শিক্ষাটা কারিকুলাম শিক্ষা, যে আমি বই পুস্তক পড়ে যে শিক্ষাটা, যদি পাশ করব, ভালো রেজাল্ট করবো, ফার্স্ট সেকেন্ড হবো, সেটা না। এমন শিক্ষা হইতে হবে যে ইন ফিউচারে যখন সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাবে, তার সার্টিফিকেটের পাশাপাশি দেখেন আরেকটা জিনিস থাকে, এক্সট্রা কারিকুলামের একটা সার্টিফিকেট থাকে কোনো, যেটা দিয়ে নাকি সে পাশাপাশি কিছু করতে পারে নিজেকে স্বাবলম্বী করার জন্য।
আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক মা, তুমি যেমন আমি প্রথম দিয়ে শুনছিলাম যে সারাদিন স্কুল করে অনেক মায়েরাই আছে যে কোচিং এ নিয়ে ঘুরে বেড়ায়, 8টা 9টা চলে যায়, ক্লান্ত ছেলে বাচ্চা, মানে ছেলে মেয়ে যেই হোক, বাসায় ফিরে এসে তারপর এনার্জি থাকে, কখন পড়বে? এত যদি সারাদিন ক্লাস করার পরে এটা বাদ দিতে হবে আমি মনে করি। যদি যদি এরকমই হয় তাহলে আসলে তা আমাদেরও তো মা হিসেবে বাবা হিসেবে দায়িত্ব থাকে সন্তান মেনটেন করার। তাহলে সেটা সব টিচাররাই করে, তাহলে আমরা কি করব? কোন স্কুলে করে, ক্লাসে পড়ায় না, কিন্তু কোচিং এ। অনেক ধন্যবাদ রীতা দিদি। আমরা একটু সোনিয়া আপুর কাছে এখন এসে যেতে চাই। সোনিয়া আপু, আপনার কাছে এসে আরেকটা বিষয় একটু প্রশ্ন করি। দেখা যাচ্ছে কি যে অনেক সময় আমরা যেই বিষয়ে পড়াশোনা করি সেই বিষয়ে আসলে আমাদের কর্মজীবন থাকে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে শিক্ষার আসলে সঠিক ইমপ্লিমেন্টেশনটা হয় না। সেই বিষয়ে আপনার কাছে কিছু শুনি। শুভ সন্ধ্যা সবাইকে। সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ অহনাকে। অ্যাকচুয়ালি এটাই আমার মানে ছিল যে আমাদের যে শিক্ষা যেমন আমরা যখন ক্লাস আমি যখন মানে আমি যখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন দেখা গিয়েছে কি সেই আমার ঘুরে ফিরে 9-10 এর বইগুলি বেশি বেশি পড়তে হচ্ছে। সেই 9-10 এর বইগুলি পড়ছি আর হলো রিটেনের মানে ইসের জন্য পিলের জন্য রিটেনের জন্য সাবজেক্টে পড়তে হয়। কিন্তু আমার মনে হয় যে পড়াশোনাটা এমন হওয়া উচিত যে আমার চাকরির ক্ষেত্রে প্রপারলি কাজে লাগে, যে আমার অনার্স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত আমার মানে চাকরির পড়াগুলি যেন ওইখান থেকে হয়ে যায়, ওইরকম কারিকুলামে পড়তে হবে। আর এখন বর্তমানে যে পরিমাণ যেই রকমের কারিকুলাম হচ্ছে, পড়াশোনার মান এখন পুরাই নষ্ট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে বর্তমানে যে ছাত্রছাত্রীরা আছে তারা আমরা নিজেরাই অনেক বেশি হ্যাপাচাপায় পড়ে গেছিলাম চাকরির ক্ষেত্রে, যেহেতু 9-10 বই নিয়ে সারাদিন পড়ে থাকতে হতো। আমার কাছে মনে হয়তো যে যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম তখন আমি 9-10 বই নিয়ে পড়ে মানে বসে আছি সারাদিন, 9-10 অঙ্ক নিয়ে বসে আছি, 9-10 বাংলা বই নিয়ে বসে আছি। আমার কাছে তখন মনে হচ্ছে আমি ক্লাস 9-10 পড়ি। মানে এই ক্ষেত্রে একটু কনফিউজিং হয়ে গেছে, যে ক্ষেত্রে ব্যাংকে এখন চাকরি করতে হলে 8-9 এর ম্যাথগুলো জেনে নিতে হয়, এটা আবার শিখতে হচ্ছে। ভালো একটা বিষয় আসলে তুলে ধরেছেন। আমাদের সাথে অনেক বন্ধুরা এখন যুক্ত হয়েছেন। আমরা একটু ওবায়দা আপুর কাছে যেতে পারবো? আচ্ছা, ওবায়দা আপুর কাছে আসবো বিরতি থেকে এসে। একটা বিরতির সময় আবারও হয়ে গেল। আমি অনেক বন্ধুরা আছেন এবং প্রত্যেকেরই কিছু না কিছু বলবার আছে। আপনারা ছোট করে একটু প্রস্তুত থাকুন, এসে কথা হবে, সাথেই থাকুন। ফিরে আসলাম এবং একদম ছোট্ট একটু সময় আছে। আমরা আসলে শিক্ষার মান নিয়ে এবং শিক্ষার বিষয়ে সবাই আসলে এত বেশি গুরু গম্ভীর হয়ে যায়, কারণ এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় এবং সেটা নিয়ে কথা বলতে বলতে 1.5 ঘন্টা অতি দ্রুততার সাথে পার হয়ে গেছে। তারপরে ছোট ছোট করে আপনাদের সবার কাছে কিছু শুনবো। ওবায়দা আপুর কাছে আসতে চেয়েছিলাম এবং তার কাছেই জানতে চাই যে এই যে পরীক্ষার প্রশ্ন এবং সেটার প্রতি একটা ভীতি এবং সেই সিস্টেমটা, যেখানে দেখা যাচ্ছে একটা বিষয় আমরা পড়াশোনা করি কিন্তু চাকরিতে গেলে যখন একটা পরীক্ষা দিতে যাচ্ছি তো সেই পরীক্ষার প্রশ্ন একেবারেই ভিন্ন। আমাদের যা পড়াশোনা আছে এবং যেই বিষয়ে আমি চাকরি করতে যাচ্ছি প্রশ্ন একেবারেই ভিন্ন আসছে, তো সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কিছু শুনে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা প্রথম যে কারণটা আমি বলবো, আসলে চাকরি পাওয়া যায় না, চাকরির বাজার খুব খারাপ। এই জন্য অনেকে যে সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টের উপরে চাকরি না হলেও তাই অন্য সাবজেক্টে মানে চেষ্টা করে, এই চেষ্টা করতে যে প্রশ্নের এই গরমিলটা হয়। তখন এখন যেমন আমিও বলি যে এখন তো চাকরির সাথে সাবজেক্টের মিলে না, সেজন্য আমরা যেমন অনেকে বাচ্চাদের বলি যে তুমি একটা ভালো সাবজেক্টে ভর্তি হও, চাকরির জন্য তো সাবজেক্ট আসলে লাগছে না। এটা আসলে একটা প্রবলেম, যে তখন আমি যে সাবজেক্টে পড়লাম চাকরির ক্ষেত্রে যেহেতু আমার সমস্যা হচ্ছে, তবে আমি যে সাবজেক্টে পড়ছি এটাই অ্যাম্বিশন ছিল, আমি এই সাবজেক্টের উপরেই চাকরিটা পেয়েছি। এটা একটা বড় সমস্যা আপু, যে আসলে আমি পড়বো একটা সাবজেক্টের চাকরি, ওই যে চাকরির বাজারের জন্য আমার কাছে মনে হয় চাকরি পাওয়া যায় না সাবজেক্ট। ঠিক বলেছেন আপু, অনেক ধন্যবাদ। আমরা ছোট করে একটু নাহিদা নীলি আপুর কাছে এই বিষয়টা ছোট করে একটু শুনে নিই। সেটা হলো যে এই যে ছোটবেলা থেকে বাচ্চারা কিন্তু জানে না তার ক্যারিয়ার আসলে কোন ডিরেকশনে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বাবা মারা পছন্দ করে দেন এবং পরবর্তীতে সে অন্যই একটা বিষয়ে চলে যেতে চায়, তো সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তনটা দরকার মনে হয়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে হ্যাঁ, যে বাচ্চাদেরকে আসলে আমরা অভিভাবকরাই ঠিক করে দেই অনেক সময় যে তোমরা এই সাবজেক্ট নিয়ে পড়বে। হয়তো দেখা যায় যে ওদের হয়তো সেই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, হয়তো ওরা নিজেরা ডিসিশন নেয় ওরা কি করবে। তো ওরা হয়তো দেখা যায় পরে ওরা ইন্টার পরে হয়তো ওরা নিজেরাই হয়তো
অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে ওদের পছন্দ মতো। তো ওদের তো আসলে ওই শিক্ষা ব্যবস্থায় আসলে ওই জিনিসটা মানে থাকা দরকার যে আমার যে মানে একজন স্টুডেন্ট কিভাবে পড়বে, তার ক্যারিয়ার গঠন করবে সেই নিয়ে হয়তো তার শিক্ষা ব্যবস্থা এই জিনিসটা শিক্ষা ব্যবস্থার ভিত্তির শুরুতেই যাতে এমন কিছু মাল্টি ডাইভার্স বিষয় থাকে যাতে সে ক্যারিয়ার যে কোনো দিকেই নিতে পারে। অনেক ধন্যবাদ। রেজিনা আপুর কাছে আসি। রেজিনা আপু আমাদের নতুন বন্ধু, তাকে একটু আনমিউট করতে হবে। আপু নতুন বন্ধুই তো নাকি আমি আপনাকে প্রথম দেখছি? না, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার মনে হয় প্রথম এই স্টেজে আসা হয়েছিল, সেক্ষেত্রে আমি জয়েন করতে পারিনি, সে কারণে হয়তো আমাকে দেখা যায় কম। আজকের বিষয়টা আসলে এমনই নিয়ে আমিও কাজ করছি বাংলাদেশ মহিলা পরিষদ থেকে, যে কারণে সময় স্বল্প হলেও যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি বাংলাদেশ মহিলা পরিষদ, এবং আমরা এটা নিয়ে বেশ কিছু কাজ করেছি। 209 জন টিচারের সাথে আমাদের একটি জুম মিটিং হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এত কমপ্লেইন, যেগুলো আমরা আসলে অভিভাবকদের সাথে চেষ্টা করছি একটি জুম মিটিং করবার, যে আসলে অভিভাবকদের মতামত কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আসলে আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থাটা এসছে এটাকে নেগেটিভ ভাবে নেওয়ার কিছুই নেই। আমরা আসলে সবসময় নতুন যা কিছু আসে সেটাকে আমরা সবসময় নেগেটিভ দিক থেকেই প্রথমে চিন্তা করি, কিন্তু এটার পজিটিভ যে অনেকগুলো সাইড আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অভিভাবকরা এতটাই বেশি উদ্গ্রীব থাকি যে সেগুলোকে আসলে আমরা দেখতে পাই কম। আমরা হাসিনা আপার কাছে শুনেছিলাম যে হাসিনা আপাকে কেউ একজন বলেছেন যে আপনার বাচ্চা পাশ করে বেরিয়ে গেছে, এটা খুব ভালো হয়েছে, কিন্তু আমি খুব দুঃখ পাই যে আমার মেয়ে কেন এই শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিতে সে কেন পারলো না। সে যদি আরো 2 বছর পরে এইচএসসি দিত তাহলে বোধহয় ও এই শিক্ষা ব্যবস্থাটাকে পেত। কারণ আমার এই শিক্ষা ব্যবস্থাটা এ কারণে পছন্দ, হয়তো আমরা কারিকুলামটাকে এখনো বুঝতে পারছি না সে কারণে অপছন্দ করছি, কিন্তু মুখস্থ বিদ্যার যে ধারাটি সেটি থেকে আমাদের বেরিয়ে আসা খুব জরুরি, খুব জরুরি। কারণ একটি বাচ্চার মেধা কখনোই শুধুমাত্র একটি পরীক্ষার খাতায় হতে পারে না। একদমই তাই, একদমই যে তাই। বাচ্চা, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি আমার নিজের একটি ছোট প্রতিষ্ঠান আছে, এসো বসি আঁকি ও শিখি, সেখানে আমি উচ্চারণ শেখাই এবং ড্রয়িং শেখাই। সেখানে আমি বাচ্চাদেরকে এই বইগুলো দিয়ে তাদের রিডিং পড়ানো শেখাই। আমাদের স্কুলগুলোতে যদি এই ধরনের কোনো বই রাখা হয়, আমার মনে হয় একটি কেজি বা একটি 1 এর বাচ্চা এই ছবিগুলো দেখতে দেখতে তারা উচ্চারণ শিখে যাবে এবং তারা খুব সুন্দর করে রিডিং পড়তে শিখবে, তাদের আগ্রহের জায়গাটা তৈরি হবে। হ্যাঁ, আমাদের পড়ার ব্যবস্থাগুলো যদি এরকম না হয় যে আমাদের 15টি নির্দিষ্ট বই থাকবে, ওই নির্দিষ্ট বইগুলোই তারা মুখস্থ করবে এবং সেগুলোই তারা পুট করে আসবে, এই শিক্ষা ব্যবস্থাটাকে আসলে কোনোভাবেই বলা যায় না উন্নত শিক্ষা ব্যবস্থা। একদমই তাই আপু, এবং আপনার সাথে শেষে কথা হলো, বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। সময়ের স্বল্পতার কারণে আরও অনেক কিছু শুনতে চাই যেগুলো শুনতে পারলাম না। আপনি আপনার বক্তব্যগুলো আমরা খুব খুশি হব যদি আপনি আমাদের গ্রুপে একটু লিখে বা কোনো একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে একটু বার্তাটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা খুব বিশদভাবে সবাই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারবো আমাদের গ্রুপে, নেক্সাস লেডিস ক্লাব গ্রুপটা। আমাদের সাথে ফারহানা নার্গিস খুকু আপু আছেন, চেষ্টা করব কথা বলবার। তার আগে একটু স্টুডিওতে চলে আসি, যেহেতু একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর শাহলা আপুর কাছে এসে জানতে চাই যে শিক্ষা ব্যবস্থার জন্য বা এখনকার যে সিস্টেমটা আছে বা এখন যারা বাচ্চারা শিখছে বা বড় শিক্ষার্থীরা আছেন, কোন রকম কোনো যদি সাজেশন থাকে আপনার যে এই পরিবর্তন বা এই বিষয়গুলো আসা উচিত? আমার কাছে মনে হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেটা আমাদের এসব জায়গায় স্কিলটা ডেভেলপ করতে হবে। বিশেষ করে আমরা যখন পড়াই আমরা দেখি আমাদের মানে ইউনিভার্সিটি লেভেলগুলিতে সব মানে শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। একটা লাইনও স্টুডেন্টরা খুব সহজে লিখতে পারে বলে মনে হয় না। তো এগুলো একটু ওদেরকে স্কিলটা ডেভেলপ করতে হবে। আর কারিগরি শিক্ষার দিকে যদি আমরা একটু নজর দেই, যে যারা সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে এরকম কোনো নাই, বাধ্যবাধকতা নাই। কাজে কেউ যদি কারিগরি শিক্ষাটা নিয়ে ওইদিকে তার জীবনটা গড়ে তুলতে চায় তাহলে সে যেন সেটা পারে, এটাই আমি একদমই তাই। এবং এত টেকনোলজি, এত অ্যাডভান্সমেন্ট, কোনো কিছু আসলে কাজে লাগবে না যদি কিনা একজন শিক্ষার্থী বা একজন নাগরিক সে নিজেকে ডেভেলপ না করতে পারে। স্কিলস না থাকলে আসলে চাকরি কিভাবে হবে বা সে নিজের চাকরিটা ধরে রাখতে পারবে কিভাবে? নুসাইবা আপুর কাছে কিছু সাজেশন নিই। শেখার হচ্ছে আমি মনে করি 3টা পর্যায় আছে। একটা হচ্ছে
পড়ে শেখো, দেখে শেখো, আরেকটা হচ্ছে আপনার করে শেখো। তো আমরা যেহেতু করে শিখো এই ধরনের কার্যক্রম বা শিক্ষা ব্যবস্থা এখন অলরেডি নিয়ে ফেলেছি, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আমার একরকম সাজেশন। আর দ্বিতীয় সাজেশনটা হচ্ছে 2041 সাল নাগাদ তো আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হব। তাহলে উন্নত দেশ হতে হলে উন্নত অবকাঠামোর দিকে আমরা যেরকম নজর দিয়েছি, তাহলে উন্নত মানুষ গড়ার যে কারিগর শিক্ষক তাদেরও সামাজিক মর্যাদা আমাদের বাড়াতে হবে এবং তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। এবং সবশেষে আমি এটা বলতে চাই যে সামনে তো আমাদের বাজেট আসছে। তো বাজেটে আমরা সবসময় একটা বিষয় দেখি যে শিক্ষা এবং প্রযুক্তি খাতকে একসাথে রেখে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু ইউনেস্কোর সাজেশন অনুযায়ী কিন্তু শুধুমাত্র শিক্ষায় আমাদের মোট বাজেটের 20% অথবা জিডিপির 6 থেকে 8% রাখতে হবে। আর আমাদের বর্তমানে আছে হচ্ছে শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে 2%। আমাদেরকে মনে রাখতে হবে যে 2%-এর উপর নিচে যাতে কোনোভাবেই না নামে, এবং যদি সম্ভব হয় শিক্ষা এবং প্রযুক্তি খাতকে আলাদা খাত হিসেবে বিবেচনা করে শুধু শিক্ষা খাতেই যাতে বাজেটের 20% বরাদ্দ দেয়। চমৎকার। আমরা আসি রাফি আপুর কাছে। রাফি আপু ছোট করে একটু বলবেন। আমার কাছে এখনকার শিক্ষা ব্যবস্থাটাতে যেহেতু প্র্যাকটিক্যাল অনেক কিছু করার আছে, বাচ্চারা বা যারা পড়ছে শিক্ষার্থীরা যেন সেগুলো সহজলভ্য হয় তাদের জন্য, এবং তারা যেন প্রপার গাইডেন্স পায় যে হ্যাঁ এভাবে করে করতে হবে। এমন যেন না হয় যে একটা পরীক্ষা হতে হতে তার প্রজেক্টটা বুঝতে বুঝতে সময় শেষ হয়ে গেল, সে সেটা সলভ করতে না পারলো, এই রকমটা যেন না হয়। এই জিনিসটা যেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, গুরুত্বপূর্ণ সময় দিলেন, আমাকে ভীষণ শেখালেন। আমাদের জুমের বন্ধুদের কাছেও আসলে একটু ক্ষমা প্রার্থী, সবার কাছে আসতে পারলাম না, আমাদের সময়টা আজকে ভীষণ স্বল্প হয়ে গেছে। তবে আগামী দিনগুলোতে আরও অনেক আড্ডা দেবার ইচ্ছে থাকবে। এবং যেমন করে আমারই একজন বন্ধু এসে আজকে স্টুডিওতে জানালেন যে পড়ে শিখুন, দেখে শিখুন, করে শিখুন, এটাই যাতে হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে একটা কাঠামোতে আটকে না যায়, বরং আমরা নানা স্তরে নানানভাবে কনসিস্টেন্সির সাথে শিখতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।